তো এমনও আছে, আমি যখন কোচিং এ যাইতাম, আমি হেঁটে হেঁটে যেতাম, রিক্সা ভাড়া বাঁচাতাম, ওই টাকাটা আমি সেভ করছি একদম জিরো থেকে। আমি কিন্তু স্যুট পরে এসে কথা বলি, আমি গেঞ্জি পরে কিন্তু খুব কমফোর্টেবল ফিল করি। মানে সকালে দেখা যাচ্ছে কষ্ট করতেছি, জিম করতেছি, ডায়েট করতেছি, কিন্তু রাতের বেলা দেখা যাচ্ছে আমি উল্টা পাল্টা খেয়ে ফেলতেছি। আই ফিল ভেরি আনকমফোর্টেবল যখন স্টুডেন্টস বলে স্যার, অন্য কাউকে স্যার বলে না, আমরা স্যার বলে। একজন হলো প্রেসিডেন্ট পুতিন, আরেকজন হলো কিম জং উন। একদম প্রেসিডেন্ট পুতিন। পুতিনটা কে? পোলাগো লগা ছবি তুললেন না ভাই, কষ্ট পাইলাম। কে? আপনার না সিক্স প্যাক বানানোর কথা ছিল। সিক্স প্যাক তো আছে আমার অলরেডি, আমার ভিতরে আছে। ব্যাগটার জন্য আপনাকে স্লিম লাগতেছে ভাইয়া। আজকে একটা বিশাল ফাটাফাটি হইব। আপনি আমার ক্যাপশন কপি পেস্ট করছেন কেন? গাছের মধ্যে এই এলাচিটা। এলাচিটা এখানে কোনটা বুঝাইছেন? আমি তো এটা বুঝাইনি। Hello everyone, this is Nupur Hasan and welcome back to my regular podcast Social Celeb. আজকে সোশ্যাল সেলেবে এমন একজন গেস্ট আছে যিনি কিনা ব্যবসা শেখায়। শুধু তাই নয়, তিনি নিজেও একজন বড়সড় ব্যবসায়ী বলা চলে। তিনি কিভাবে ব্যবসা শিখায় এবং ব্যবসায়ী হলো সেই গল্প আজকে জানবো। তো তার আগে বলা যায় তিনি একজন ব্র্যান্ড। সো তার নাম আমি বললে আপনারা সবাই চিনবেন। হি ইজ নান আদার দ্যান নাফিস সেলিম। হ্যালো ভাইয়া। হ্যালো আপু, কি অবস্থা? অনেক ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু ইওর পডকাস্ট। আপনি আসছেন, দ্যাটস ওয়াই আমরা অনেক খুশি। বাট নাফিস সেলিম মানে টু সেন্স পডকাস্ট। হ্যাঁ, তো কেন টু সেন্ট পডকাস্ট হলো? 2 পয়সা, রাইট? কেন 2 পয়সা? 100 পয়সা না, 1000 পয়সা না, ওয়াই? মিলিয়ন ডলার তো হইতে পারে। ইয়া রাইট। সো টু সেন্স পডকাস্টের পিছনে একটা কারণ হচ্ছে যে টু সেন্স, এটার আরেকটার মানে হচ্ছে যে কোনো কিছু অপিনিয়ন দেওয়া, বা আমার থটস শেয়ার করা, হোয়াটস ইওর টু সেন্স। আর আরেকটা, এটা একটু ফান যে যেহেতু একটু টাকা পয়সা নিয়ে আমরা কথা বলি, যেহেতু ওই দুইটা, কারণ পডকাস্টে তো আমরা একটু অপিনিয়ন শেয়ার করি, বিভিন্ন মানুষ বিভিন্ন অপিনিয়ন শেয়ার করে। তো বললাম যে আচ্ছা, এটা তো মিলতেছে, টু সেন্স একটার সাথে আরেকটা ইয়া হচ্ছে, দ্যাটস ওয়াই I was like টু সেন্স পডকাস্ট হইতে পারে আর কি। টু সেন্স পডকাস্টে বেসিক্যালি টাকা পয়সা নিয়ে আলাপ আলোচনা হয়, যেগুলো আমরা দেখি। এছাড়াও আরো অনেক আলাপ আলোচনা হয়। হ্যাঁ, সেটা আমরা এনজয় করি। এখন এই যে টাকা পয়সা নিয়ে আলাপ আলোচনা, আপনার লাইফে কখন টাকা পয়সা আসলে হিট করলো যে আমার আসলে টাকা পয়সা কামাতে হবে? টাকা পয়সা কামাতে হবে এই জিনিসটা থেকে আমার কাছে মনে হচ্ছে কি, বিজনেসের যে অ্যাসপেক্টটা, যে থ্রিলটা, এইটা বেশি আমি মজা পাই। এবং এইটা আমার মনে হয় একদম যখন ছোট ছিলাম, সে ছোট থেকে আমার এই জিনিসটা কাজ করতো। আমার 14 গোষ্ঠীর সবাই, মানে আমার চাচারা, আমার বাবা, দাদার বাবা সবাই ব্যবসায়ী ছিলেন। তো আমি যখন ক্লাস 3-তে ছিলাম, আমার মনে আছে ক্লাস 3, 5, 6 ছোট থেকেই এই ধরেন যে স্যান্ডউইচ বিক্রি করতাম, চকলেট বিক্রি করতাম, যে কার্ডস আছে না, গ্রিটিং কার্ডস বিক্রি করতাম। আর আমার কাস্টমার ছিল আমার কাজিনস। ওকে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ইউরো আছে না, ইউরো যে কারেন্সিটা, ইউরোপিয়ান ইউনিয়ন যখন ডিসিশন নিল যে কি সবাই এখন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ গুলো এখন ইউরো ইউজ করবে, তো আমি বললাম যে কেন না আমি ইউজ করি একটা, মানে আমি আমার কাজিনদের মধ্যে একটা নতুন কারেন্সি তৈরি করে দিলাম। ওটার নাম দিয়েছিলাম CRA, এমনি র্যান্ডম, কোনো রিজন নাই। তো এবং আমার কাজিনদেরকে বললাম যে এখন থেকে শোনো, তোমরা সবাই এই কারেন্সিটা ইউজ করবা। এটা 2 দিনও চলেনি, রাইট? ঠিক আছে, ঈদের সময় সবাই আসতো। তো ব্যাপারটা হইতেছে যে কি, মানে বিজনেস, এন্টারপ্রেনারশিপ, টাকার থেকে সবচেয়ে জিনিসটা হচ্ছে কি যে থ্রিলটা লাগে। ধরেন এখন যদি আমাকে লেটস সে $100 মিলিয়ন দেয়, $100 মিলিয়ন এই মুহূর্তে পেলে যতটা না থ্রিল, ওটা আর্ন করলে বেশি কিন্তু থ্রিল। যার কারণে যারা বেশি লটারি জিতে, তারা কিন্তু, তারা যদি পোর হয়ে থাকে তাহলে কিন্তু তারা আবার পোর হয়ে যায়। মানে লটারি তারা টাকা জিতলেও তারা কিন্তু ওটা ধরে রাখতে পারে না। সো ইটস লাইক এ থ্রিল, ইটস এ লাইফস্টাইল আমার কাছে মনে হয়। আপনি বলছিলেন যে আর্ন করতে বেশি মজা হয়। তো আপনাকে এক জায়গায় বলা হয়েছিল যে আপনাকে যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে 3 লাখ টাকা হচ্ছে স্যালারি দেওয়া হয়, আপনি কি সেটা করবেন কি করবেন না? ইউ সেড নো, ওয়াই? আমার কাছে মনে হয় যারা উদ্যোক্তা, সবার এটা অ্যান্সারটা কমন হবে। আমার মনে হয় যে প্রত্যেকটা উদ্যোক্তাকে যদি এটা কোয়েশ্চেন করা হয়, ম্যাক্সিমাম উদ্যোক্তা হয়তো বা সিমিলার অ্যান্সারই দিবে। কারণ কেন জানি, ওই যে বললাম না, টাকার থেকে অন্য কিছু, যে আমি কিছু একটা করব, আমার ভিশনে করব, আমি আমার মতো করে করব, সেটা ভালো হোক আর খারাপ হোক, এটার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ট্রু যে আমরা ব্যবসায় লস করে অনেক সময়, লাভ করে আসলে খুবই কম, বা সাকসেসফুল হয় খুবই কম। বাট এটা আমি বলার উদ্দেশ্য যে কেন আমি এটার
করতে চাইনি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে কি ব্যবসার মানে কি বলবো লিমিটটা না অনেক বড়, যে আপনি এমন না যে একটা লিমিটেশন আছে, যেমন আপনি যখন চাকরি করতেছেন তখন একটা লিমিটেশন আছে, একটা স্ট্যাবিলিটি দেয়, প্রত্যেকটা প্রজ এন্ড কোনস আছে, বাট আমার কাছে মনে হয় কি যে ঠিক আছে ফাইন, স্টেবল লাইফস্টাইলের থেকে আমার কাছে মনে হয় যে একটু থ্রিল থাকবে, একটু টেনশন করবো, রাতের ঘুমটা একটু হারাম হবে, যেটা আমার হয়, আমার চুল পেকে গেছে এই কারণে। এটা আমি বেশি মজা পাই আর কি, একদম অনেস্টলি বলতে। আমার যদি আজকে জিরো হয়ে যায় তা আমি হয়তো বা বিজনেস দিয়ে শুরু করবো আবার। আই থিংক এখানে মাইন্ডসেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট বেশি। আরেকটা জিনিস হইতেছে যে অনেকের আমি রিস্ক কতটুকু নিতে পারতেছি এটা অনেক বেশি ম্যাটার করে। র্যান্ডমলি রিস্ক নেওয়া যাবে না। তো আমার মধ্যে এই জিনিসটা আছে যে আমি রিস্ক নিতে পারি। সো রিস্ক নিয়ে আমি অনেক কিছুই করছি। মানে টু সেন্স পডকাস্ট, দিস ওয়াজ অলসো রিস্ক, যেখানে এত লম্বা লম্বা এপিসোড কে দেখবে। সো এইটার পিছনে অনেক রিসার্চ বলেন, পড়াশোনা বলেন, এটা করতে হয় অবশ্যই রিস্ক মিনিমাইজ করার জন্য। বাট আমি বলছি ইটস জাস্ট আ লাইফস্টাইল, ইটস জাস্ট ফান, ফান। Yeah, it's just fun. So এই যে ব্যবসা, এই যে থ্রিল, এই সব বাদ দিয়ে যখন আপনি এ লেভেল ও লেভেলস করে বাইরে চলে গেলেন, এন্ড আমি জানি আপনি বিবিএ তে হচ্ছে গিয়ে সেখানে মেজর করেননি, তো সেই গল্পটা আমাদের সাথে একটু শেয়ার করেন, দ্যাট উড বি ফান। আমার মনে হয় এই গল্পটা বাংলাদেশের অনেক ছেলে মেয়েদের সাথে হয়তো বা রিলেটেড, হয়তো আপনার সাথেও রিলেটেড কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে আমি ছোট থেকেই আমার মানে যেটা বলছিলাম যে আমার খুব বিজনেস করতে ইচ্ছা করতো, ব্যবসার প্রতি আমার একটা ইনক্লাইনেশন ছিল। তো কিন্তু আমার আব্বু আম্মু, আমার আশেপাশে সবাই ইঞ্জিনিয়ার, তখন আমার ইচ্ছা ছিল যে আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার। সো আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি ভর্তি হয়েছিলাম, মানে আমার ভালো লাগতেছিল না। I hated it. I was like, এটা কি করতেছি আমি? আমার মনে হয় বাংলাদেশের অনেক স্টুডেন্ট এটার সাথে রিলেট করতে পারবে, এই সিচুয়েশনের সাথে। আমি মানে সমবেদনা, কিছু করার নাই। আমার অনেক ভীতু মানুষ ছিলাম। আমি আব্বু আমাকে বলতে ভয় পাইতাম যে আসলে আমার এটা ইচ্ছা করতেছে না। তারা অনেক কষ্ট করে আমাকে পাঠাইছে, এটাও তো একটা তারপর আস্তে 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 যখন একটু সময়ের সাথে 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 একটু একটু করে পিভট করতে করতে ফাইনালি যখন এই বয়সটা বাড়তেছে, তখন হয়তো আমি সুইচ করে ফেলছি পুরোপুরি যে না, লেটস ডু ফিনিশ বিজনেসে করে আর কি। আর বাই দ্যাট টাইম আমি অনেক খুচরা অনেক কিছু করছি। আমি ইউএসএ তো অনেক বিজনেস করছি, খুচরা অনেক বিজনেস করছি, মানে কি বলবো, কোনো কিছু আমি বাদ দিইনি সিরিয়াসলি। ইউএসএ তে বিজনেস করতে কি রকম? ইউএসএ বিজনেস বলতে কি যে দেখেন এখনের যে পরিস্থিতি, এটা যেমন আপনাদের ক্ষেত্রে বলবো বা যে কোনো যারা ইয়াং জেনারেশন, এখন আলহামদুলিল্লাহ স্কোপ কিন্তু অনেক বড়, থ্যাঙ্কস টু ইন্টারনেট, থ্যাঙ্কস টু অ্যাক্সেসিবিলিটি। এখন আমাদের সময় যেটা হয়েছিল যে কি আমরা খুঁজতাম যে আচ্ছা কিভাবে কি কি বিজনেস করা যেতে পারে, আচ্ছা টিউশন বাদে কি কোনো কিছু আছে কিনা, কারণ আমরা শুধু টিউশন করতাম। সো তখন আই এক্সপ্লোরড এভরিথিং, মানে এভরিথিং। আমি জাস্ট এটা চিন্তা করতাম যে আচ্ছা আই হ্যাভ টু ডু সামথিং, কারণ আমি আব্বু আম্মুদেরকে এত চাপ দিতে চাই না। এইটা করতে যে MLM এর শিকার হয়েছি। তারপর হচ্ছে আমি টিউশন মিডিয়াও করাইছি, মানে টিউশন মিডিয়া যেটা বাংলাদেশে পড়ে যাওয়া যেটা পপুলার, আমি ওখানে করতাম নিউ ইয়র্কে ছোট করে, এবং ভালো বিজনেস হয়েছিল। তো তারপরে হচ্ছে এরকম টুকটাক অনেক কিছু ট্রাই করছি, কি কি যে ট্রাই করছি আমি নিজেও ভুলে গেছি, আমি এত কিছু ট্রাই করছি। আমি অনেক স্টার্ট আপকেও হেল্প করছি, ছোট ছোট স্টার্ট আপদেরকেও আমি হেল্প করছিলাম। তো এরকম খুচরা অনেক কিছু, আমি আমার ফ্যামিলিকেও হেল্প করছি, আমার ফ্যামিলিদেরও বিজনেস আছে রাজশাহীতে। আর আমার এক একটা বিজনেসের না এক একটা ডিফারেন্ট ধরন, মানে একটার সাথে ওয়েডিং ডেকার, লেটস সে কনভেনশন হল, এই যে টিউশন মিডিয়া, এই যে ছোটবেলায় কেক বেচি আর স্যান্ডউইচ বেচি, একটার সাথে একটা মিল না হওয়ার কারণে আই ক্যান থিঙ্ক লিটল ডিফারেন্ট। মানে আমি যখন বসি তখন আমি অনেক ভাবে চিন্তা করতে পারি, রাদার যদি আমি একটা জিনিস অনেক ওটাতেই করতে থাকতাম, তো আমার মনে হয় যে আমি 4-5টা পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারি। ইট রিয়েলি হেল্প মি বিকজ আই এক্সপ্লোরড, দ্যাটস দ্য থিং। আর ওই সময় লিমিটেশন, বাট আমার এখন মনে হচ্ছে অপরচুনিটি অনেক বেশি। সো যারা দেখতেছে তাদের জন্য অনেক, মানে এখন অপরচুনিটি অনেক বেশি। They just have to explore. আচ্ছা, এই যে ছোটবেলা থেকে বিজনেস করছেন, বিজনেসে অনেককে হেল্প করছেন, সো পার্টিকুলার কোনো গল্প আছে যেটা শুনলে আমাদের খুব মজা লাগবে? 2টা গল্প আমার মনে পড়তেছে। একটা হইতেছে আমার স্যান্ডউইচের গল্প একটা আছে, আর একটা হচ্ছে আমি পোকেমন কার্ডস বিক্রি করতাম। আমি জানি পোকেমন কার্ডস মানুষ চিনি কিনা। আমার স্যান্ডউইচের আমি যেটা করতাম যে আমি নিজে স্যান্ডউইচ বানাতাম, বাসায় যে ইনগ্রিডিয়েন্টস আছে। আমার হয়তো বা কস্টিং ওই সময় পড়তো, সবকিছু মিলাই তেল আমি ক্যালকুলেট করতাম যাচ্ছে আমার তেলে কত খরচ যাচ্ছে, ডিমে কত খরচ যাচ্ছে, সম্ভবত 5 বা 6 টাকা এরকম করে আমার লাগতো অ্যাজ ফার এজ আই রিমেম্বার। আর আমি 10 টাকা করে বিক্রি করতাম। আর আমি দেখতেছি যে আমার ফুপি, আমার কাজিনরা আবার কিনতেছেও।
এটা আমার কাছে খুব এক্সাইটিং লাগতেছে। আর এত টাকা আমার কাছে তখন স্ক্যাম লাগতো। স্ক্যাম এরকম এই জন্য লাগতো যে আমি কম দামে, কস্ট কম আর বেশি দামে যে বিক্রি করতেছি, তো আমার নিজের কাছে খারাপ লাগতো কেন আমি বেশি দামে বিক্রি করতেছি। দ্যাটস হাউ বিজনেসেস ওয়ার্ক। আমি ওটা বুঝতাম না। তো আমার বিজনেসটা খুব ভালো চলতেছিল, বুঝছেন। প্রতি বিকাল বেলা আমি কাজিনদেরকে নক দিতাম যে খাওয়া কিনা। এখন আম্মু ভয় পাই গেছে এটাতে, কারণ আম্মু খুবই মানে আমার পড়াশোনার উপরে অনেক ইয়া ছিল আর কি। হ্যাঁ, তাই না। একদিন লিটারালি আম্মু আমার মানে আমি বারান্দায় পড়াশোনা করতাম, লিটারালি আম্মু 50 টাকা আমাকে ধরে বলতেছে, তোর যদি টাকা লাগে এই নে, এগুলা করিস না বাবা, তুই এগুলা করিস না, কারণ তুই মানে ভয় পাচ্ছিলেন যে আমি হ্যাঁ হয়তো টাকার নেশাটা চলে আসতে পারে, এটা উনি চিন্তা করছেন। আমার এটা ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো আমি ভয়ে আমি আর তখন ঠিক আছে, এখন আম্মু বলতেছে কি বলবো, আচ্ছা ঠিক আছে আমি আগাইনি। আরেকবার আমি করছিলাম পোকিমনের কার্ডস। তো পোকিমন কার্ডস আমি সেল করতাম, তখন আমি ক্লাস 7-এ পড়তাম। মজার গল্পটা হচ্ছে যে আমি অনেক আমার মামাদেরকে বা সবাইকে দিয়ে জোর করে করে পোকিমন কার্ডস কিনাতাম। দেন দেখলাম যে আমার প্রচুর কার্ডস হয়ে গেছে। তো আমার একটা ফ্রেন্ড ছিল স্কুলে, ও বলতেছে যে কি অনেকে তো পোকেমন কার্ডস কিনতে চাই, স্পেসিফিক কিছু কার্ড, রাইট। তো আমি বললাম ভালো, আমার কাছে তো এটা আছে ওটা আছে। তো ও কি করলো, যখন স্কুল বাসে করে বাসায় যেত, ও আমার হইতেছে, আমি হাউ ডু আই কল ইট, সেলসম্যান বলবো না কি বলবো, ও আমার সেলসম্যান কিন্তু উইদাউট কমিশন, কোনো কমিশন দিতাম না, ঠিক আছে। ও আমার কার্ডস গুলো বিক্রি করে দিত, এক একটা কার্ড হয়তো বা 10 টাকা, 15 টাকা, 20 টাকা। হ্যাঁ, এবং আমি ট্র্যাক করতাম খুব অনেক, মানে আমি আমার একটা গ্রাফ ছিল, আচ্ছা আমি আজকে ভালো হয়েছে, আমার 100 টাকার বিক্রি হয়েছে, আমার 100 টাকা মানে ও আলহামদুলিল্লাহ। একদিন 400 টাকার বিক্রি হয়েছে, আমি তো খুব খুশি যে 400 টাকা মানে ওই সময় মানে হিউজ একটা টাকা। I'm talking about 20 years ago. So এরকম এগেইন আমি করতেছি, এন্ড দেন আমি একটা এত এক্সাইটিং লাগতো। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন কত টাকায় কার্ড কিনছে, আমি জানি না আমি কত টাকায় কার্ড কিনছি, কারণ সব গিফটে পাইছি, আমি খালি বিক্রি করতেছি। সো তারপরে কিন্তু আনফরচুনেটলি যেটা হইলো, হয়তো বা ফরচুনেটলি কিনা, টিফিন টাইমে একদিন আমার স্যার ধরলেন এবং আমার সকল পোকেমন কার্ডস একদিন নিয়ে আসলেন, আমাকে বললো যে আমাকে স্কুল থেকে বের করে দিবে ইফ আই ডু দিস। আমার মনে আছে, আমি খুব শান্তশিষ্ট ছেলে ছিলাম। আমার মনে আছে যে আমার যারা ফ্রেন্ডসরা আমার স্যারকে রিকোয়েস্ট করতেছে, স্যার আপনি নাফিসকে নিয়েন না, কারণ হি ইজ এ গুড গাই, ওকে করেন না, মানে ওকে আপনি পানিশ করেন না। মানে আমার কাছে এটাই খারাপ, মানে আমি তখন চুপ, মানে আমি কোনো কথা বলতে পারতেছি না। এন্ড দেন তিনি আমাকে ধরে ধরে এক একটা কার্ড ছিড়াইছে। আই উইল নেভার ফরগেট দ্যাট। আমি ক্লাস 7-এ ছিলাম, আমি কাঁদতেছিলাম, ছেড়ে দিলাম, বিকজ আমার মামা গিফট করছেন, মামা মারা গেছেন এখন। দ্যাট ওয়াজ সাচ এ ইমোশনাল হিট। এটা হয়তো বা তার করা কতটুকু উচিত ছিল আমি জানি না, আমাকে বুঝালে হয়তো, আমাকে অনেক ভয় দেখাইছিলেন যে তোমাকে ইয়া করে দেওয়া হবে, বের করে দেওয়া হবে স্কুল থেকে। আমি তো ভীতু মানুষ, আছে ঠিক আছে ঠিক আছে আমি করবো না। বাট ইয়া, দ্যাট ওয়াজ টু স্টোরিজ দ্যাট রিয়েলি আমার খুব খারাপ লাগছে, কারণ আমার বোনের সামনে আমি কাঁদতেছিলাম। That was আমার ছোট বোনের সামনে আমি কাঁদতেছিলাম, সো ওটা খুব খারাপ লাগছে। And I don't cry often. সেইখান থেকে কেন বন্ধ হয়ে গেল না? তারপরে আবার কিভাবে হচ্ছে এখন পর্যন্ত এত বড় ভাবে জিনিসগুলো চলছে? একটা কথা আছে না যে টাক বেলতলায় বারবার জানি, কি একটা কথা আছে না, ওই যে ওই রকমই মনে হয় সিচুয়েশনটা। আমি যখন ক্লাস 8-এ ছিলাম, আমার কিন্তু সবসময় ইচ্ছা ছিল যে ইউএসএ তে যাবো, একটা লাইফস্টাইল লিড করবো, যেটা হয়তো খুব মানে ফর্মুলেট লাইফস্টাইল, মানে এটা তারপরে এটা হবে, রাইট। সো ইটস এ ভেরি স্টেবল লাইফ, রাইট। তো আমার সবসময় ইচ্ছা ছিল আমি ওখানে পড়াশোনা করবো, ইঞ্জিনিয়ার হবো, এটা ওটা চাকরি করবো, কামাবো, শেষ, আব্বু খুশি আমি খুশি সবাই খুশি। ক্লাস 8-এ আমার ছোট মামা একটা কথা আমাকে বলে, তোর কি তোর আসলেই মনে হয় তুই চাকরি করবি, তুই তো ব্যবসা করবি। তুমি এটা কি বলতেছো? আমার তো প্ল্যান হচ্ছে প্রজেকশন যে আমি তো চাকরিজীবী, আমি তো চাকরি করবো, তুমি কি বলছো? বলছে যে তোর 14 গোষ্ঠী ব্যবসা করছে, তোর ব্যবসা তোর রক্তের ভিতরে। আই রিমেম্বার নানির বাসায় আমাকে সে কথা বলছিল, সেদিন আমি তার কথাটা বুঝেইনি যে এটা কেন সে বললো। কারণ চিন্তা করেন যে আপনি একটা ডিরেকশনে যাচ্ছেন, ধরেন আপনি চিটাগাঙে যাচ্ছেন, আর উনি বলছেন না তুমি দিনাজপুরে যাবা। না, আমার তো টিকিট কাটাছে চিটাগাঙে, তুমি কেন বলতেছো যে আমি দিনাজপুরে যাবো? মানে তুমি উল্টা ডিরেকশন কেন বলতেছো? নাও আই রিয়েলাইজ, when I was honest to myself যে what I really want, তখন এভরিথিং স্টার্টেড ক্লিকিং। আমি যখন ইউএসএ থেকে বাংলাদেশে ফেরত আসি, I did not know what I'm gonna do. I did not know.
বাট আই নিউ যে আমাকে এখানে কিছু একটা করতে হবে, আই ওয়াজ অনেস্ট টু মাই সেলফ। প্রবলেমটা হয় ম্যাক্সিমাম টাইমে আমরা অনেস্ট থাকি না, আমরা ভয় পাই বিকজ অফ দ্য সারাউন্ডিং। ওকে, এখানে একটা কোশ্চেন, যে আপনি গ্রিন কার্ডও পেয়েছেন আমি যতটুকু জানি, তো এটা শুনে তো ট্রাম্পও কান্নাকাটি করে দিবে যে আপনি গ্রিন কার্ড ফেলে কিভাবে বাংলাদেশে আসলেন। হ্যাঁ, ট্রাম্প কান্নাকাটি করবে, কারণ ট্রাম্পের দেশের বাড়ি তো ইউএসএ তে, আমার দেশের বাড়ি তো বাংলাদেশ। সো স্টিল কোন চিন্তা ভাবনা আপনাকে এখানে আসতে হলো? সো ওই যে আমি বললাম যে আই ওয়াজ ভেরি অনেস্ট টু মাই সেলফ। ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, মানে ডিসিশন, যে আমার ফ্যামিলি মেম্বার, এখনো আমার ঈদ কিন্তু আব্বু আম্মুকে ছাড়াই মাকে ঈদ করি। আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, কিন্তু ইট ইজ স্টিল মানে মানে খুব কষ্টকর যে আব্বু আম্মু নাই, বোন নাই, ভাই নাই, আমার সব রিলেটিভস ওখানে। তো লজিক্যালি আমার ওখানে থাকার কথা, লজিক্যালি। বাট আমি যখন আমার গাটস, আমার ইনস্টিংক্ট কে বলতেছে আসলে নাফিস তুমি কি এটা চাও, ইজ দিস হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট, একটা হইতেছে দিস ইজ হোয়াট ইউ নিড টু ডু, আর দিস ইজ হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট। আই ওয়াজ ভেরি অনেস্ট টু মাই সেলফ। হয়তোবা আরো 10টা মানুষের জন্য ইউএসএ ঠিক আছে, হয়তোবা ইউরোপ ঠিক আছে, হয়তোবা চায়না ঠিক আছে, বাট আমার জন্য ইট ওয়াজন্ট ফিট। এন্ড দেন আই কেম ব্যাক, আই ডিড নট নো হোয়াট টু ডু। And then when I came back, আমি আব্বুর ফ্যামিলি বিজনেস আগে থেকে দেখতাম, আমাদের ফ্যামিলি বিজনেস দেখা শুরু করলাম। And then আস্তে 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 ওই যে এক্সপ্লোর করা, এক্সপ্লোর, I was very open minded and I was very honest to myself, and then everything started clicking. আচ্ছা, অনেক গল্প শুনলাম, আপনি নিজে বিজনেস করেছেন, নিজে বিজনেস করে আশেপাশের মানুষদেরও হেল্প করেছেন, এখন আমাকে হেল্প করেন। Sure. আমি আলু খুব পছন্দ করি, তো আমি আলুর ব্যবসা দিতে চাই। এখন আলুকে যদি আমি ইনগ্রেডিয়েন্টস হিসেবে ভাবি, তো আমি আলুর কি ব্যবসা দিতে পারি, আর এটা কিভাবে 100% সাকসেসফুল হবে? ওরে বাবা, 100% সাকসেসফুল। হ্যাঁ, সবাই জানে আমার আলুর খাবার খায়। আলু বিক্রি করবেন, আচ্ছা কোনো সমস্যা না। আলু থেকে তো, আলু তো একটা ইনগ্রেডিয়েন্ট, এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই হতে পারে, আলু চপ হতে পারে, অনেক কিছু হতে পারে, রাইট? মানে আইটেম কিন্তু অনেক কিছু হতে পারে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমি এইখান থেকে এমন কিভাবে, মানে আমাদের তো এন্ড গোল হতেছে আমরা যেন সাকসেসফুল হতে পারি। আমার মনে আছে আমার বিজনেসের যিনি প্রফেসর, উনি বলছেন যে কি তোমরা বলো যে বিজনেসের পারপাসটা কি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ বিজনেস, মানে বিজনেসের মূল ভিত্তিটা কি, টু মেক প্রফিট। আমি যদি আলুর ব্যবসা করে আমার যদি প্রফিট না হয়, দেন এটা কি করতেছে আর কি, সামথিং ইজ রং, তাই না? প্রথমে যে জিনিসটা আমাদের আসলে করা উচিত সেটা হইতেছে, একটা বিজনেস 3টা মেইন কম্পোনেন্ট আছে, 3P: প্রোডাক্ট, পিপল, প্রসেস। ওকে, সো প্রোডাক্টটা ভয়ঙ্কর ভালো হইতে হবে, ভয়ঙ্কর ভালো। আপনি আলুর চপ বিক্রি করেন, আপনি পুরি বিক্রি করেন, আপনি চাই বিক্রি করেন, আপনি সুতা বিক্রি করেন, আপনি এয়ারপ্লেন বিক্রি করেন, হোয়াট এভার, দ্য প্রোডাক্ট হ্যাজ টু বি গুড। আপনি খেয়াল করে দেখবেন আমাদের রাজশাহীতে একটা কালা ভুনার একটা রেস্টুরেন্ট খুব পপুলার, একতা ইব্রাহিম। এই কালা ভুনার রেস্টুরেন্টটা খুবই পপুলার, ফুড ব্লগাররা গেলে ওটা কভার করে। এখন আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা এরা মার্কেটিং এ কত বাজেট স্পেন্ড করে, 0 প্রবাবলি। তাদের বলে যদি তাদের কি কোনো অফিস আছে, হয়তো বা নাই, বাট স্টিল মানুষ দূর দূরান্ত থেকে আসে কেন? বিকজ অফ দ্য প্রোডাক্ট। সো নাম্বার 1 হইতেছে যে কি আমরা প্রোডাক্ট, আমরা অনেক সময় করি এটা মিস করে, হয়তো অনেক সময় বড় বড় অফিস দিচ্ছি, এটা নিচ্ছি, কিন্তু প্রোডাক্টটাই ভালো না। এবং এটা কিন্তু ছোট কোম্পানি না, এরা কিন্তু বড় বড় কোম্পানিরও ভুল করে। বড় বড় কোম্পানিরা কিন্তু এগুলোর কারণে অনেক বড় বড় কোম্পানিরা ধসে গেছে, জাস্ট বিকজ অথবা প্রোডাক্টে তারা গাফলতি করছে, পিছাই গেছে। এরকম প্রচুর এক্সাম্পলস আছে, ইয়াহু থেকে শুরু করে ব্লকবাস্টার, এরকম প্রচুর এক্সাম্পলস আমরা গুগলে ইয়া করলেই পাবো, নোকিয়া টোকিয়া, অনেক এরকম এক্সাম্পলস আছে। সো আমরা মেক শিওর করবো যে প্রথমত প্রোডাক্টটা ভালো কিনা। সো আপনি এখন সেই স্কিলসটা অর্জন করতে হবে। এখন আপনি একটা লেটস সে আপনি ফ্রেঞ্চ ফ্রাই বানালেন, এন্ড দেন আপনি আমাকে ট্রাই আউট করে দেন যে আচ্ছা ভাইয়া ফ্রেঞ্চ ফ্রাইটা কি মজা হচ্ছে কিনা। যদি ভালো না লাগে, যতক্ষণ না ভালো লাগতেছে ততক্ষণ ইউ কিপ অন ট্রাইং, একটু চেঞ্জ করবো, একটু চেঞ্জ করবো, কোন জিনিসটা একটু ভালো করা যেতে পারে। তখন রিসার্চের পার্টটা চলে আসে, আচ্ছা দেখি তো আরো 4-5 জনের কেমন হচ্ছে, আচ্ছা আমি একটু শিখা যায় কিনা, কারণ নলেজ এন্ড এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কি, নলেজ, এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো আপনার রিস্কটা কমায় দেয়, অনেক কমায় দেয় রিস্ক গুলা। আমরা অনেক সময় মনে করি আরে না, রেস্টুরেন্টের ব্যবসা কিন্তু অনেকেই দিতে চায়, কিন্তু রেস্টুরেন্টের ব্যবসায় সবচেয়ে বেশি মানুষ ধরা খায়। কেন? কারণ আরে রেস্টুরেন্টের এমন কি ইজি একটা জিনিস, এটা আমিও পারবো করতে যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ধরা খাচ্ছে, কারণ ওটার ফান্ডামেন্টাল যে এখানে আমরা ভালো জিনিসগুলো আছে, কিন্তু খারাপ জিনিসগুলো কি, কেন এই জিনিসগুলো ফেল করতে পারে, সেই জিনিসগুলো আমার মনে হয় যে যারা ব্যবসা করতেছে আলুর বিজনেস বা সিমিলার, এরকম মানুষকে আমি হয়তো বা খুঁজে বের করবো, আচ্ছা আপনি কিছু অ্যাডভাইস দেন
এরকম আমার আগে জানতে হবে ভালো মন্দ, কারণ আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই। এরপরে আমাকে টেস্টিং এ যেতে হবে, মানে টেস্টিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাচ্ছে টেস্টিং, এখন আমি যদি রেস্টুরেন্ট দিতে চাই আমার লোকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এই জিনিসগুলো আমি কিন্তু অ্যাজাম্পশন করে করতেছি, কারণ প্রত্যেকটা বিজনেসের ধরনটা আবার ডিফারেন্ট। সো কোনো এখানে আমাকে জানতে হবে যারা অলরেডি করতেছে তাদের কাছ থেকে আমার একটু জেনে নিতে হবে। এইটা করার পরে যখন আপনি দেখতেছেন মানুষজন আসতেছে এন্ড মানুষ খুব পছন্দ করতেছে, পাগল হয়ে যাচ্ছে, তো আমার একটা রুল অফ থাম্ব আছে। রুল অফ থাম্বটা হচ্ছে, মানে এটা হচ্ছে গ্রোথ হ্যাকিং এর একটা, আমি বলবো পার্ট অফ গ্রোথ হ্যাকিং। গ্রোথ হ্যাকিং অর্থাৎ যে আমি কত ফাস্ট গ্রো করতে পারি, আমি তো ফাস্ট গ্রো করতে চাই। সো একটা টেকনিক যেটা হইতেছে, আমি বলি ওয়ার্ড অফ মাউথ। প্রথমের দিকে যদি আপনি ওয়ার্ড অফ মাউথে বেশি ফোকাস করেন, অনেক ব্র্যান্ডস আসে কনসাল্টিং এর জন্য, ভাই আমাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটু করে দিন। এটা আমরা জানি ভাই আপনি যে স্টেজে আছেন আপনি কেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতেছেন? আপনি বরঞ্চ এখন আপনি টেস্ট আউট করেন, আপনি দেখেন যে আপনার ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং কতটুকু ভালো হচ্ছে। দেখা গেছে যে কিছু ভালো ভালো বিজনেসেস আছে তারা বলে যে কি ভাই আমার 40-50% আমার ওয়ার্ড অফ মাউথ হচ্ছে। সো ওয়ার্ড অফ মাউথ কেন বলতেছি, কারণ আপনার যখন ওয়ার্ড অফ মাউথ কখন হয়, যখন আমি ইমপ্রেসড, ভাই আপনার ফ্রেঞ্চ ফ্রাই, ও মাই গড, পৃথিবীর বুকে এত ভালো ফ্রেঞ্চ ফ্রাই নাই, তাই না? এন্ড দেন আমি আরো 4-5টা মানুষকে বলতেছি, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে বলতেছি, অথবা আমি বারবার ওখানে যাচ্ছি। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা অফেন টাইমস ইগনোরড হয়। এটা হয়ে গেল। তারপর আপনার অন্যান্য জিনিসগুলো, এই যে প্রসেস, তারপর পিপল, আপনি কাকে নিচ্ছেন, হয়তো বা আপনি যাকে আনছেন, শেফ ইজ ইম্পর্টেন্ট। লেটস আপনি কোনো শেফ আনতেছেন, শেফটা কতটুকু ভালো। একটা কথা আছে যে কি হায়ারিংটা, মানে এটা যারা যারা মানে আমাদের গুরু, মানে আমি যাদেরকে স্টাডি করি, যে হায়ারিং শুড বি ভেরি স্লো। আমি খুব স্লোলি হায়ার করে করে বুঝে শুনে হায়ার করবো, অ্যান্ড ফায়ারিং শুড বি ভেরি ফাস্ট। যদি কালচার এবং আমার সাথে না যায়, আমার ভিশনের সাথে যদি না যায়, তাহলে ইটস জাস্ট আ ওয়েস্ট অফ টাইম ফর দ্যাট পারসন অ্যান্ড ফর মি অ্যাজ ওয়েল। সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো পিপল, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট পিপল, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট প্রসেস, অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট রাইট প্রোডাক্ট। যদি প্রোডাক্টটা ভালো না হয়, অনেক সময় কি আমরা খুব অ্যাটাচড হয়ে যাই যে না এই প্রোডাক্টটা আনছি, এই প্রোডাক্ট, মানে যেটাকে বলে সাঙ্ক কস্ট ফ্যালাসি, যে আমি এখানে তো অলরেডি করে ফেলছি, ভাই আমি তো এখানে তো 1 লাখ টাকা খরচ করে ফেলছি, না এখান থেকে আমি আর বের হইতে পারবো না। ভাই এইটা করেন না, মানে দেখা যাবে যে আপনি এমন হতে পারে যে আপনি আরো ইয়া হতে পারে। সো দেয়ার হ্যাজ টু বি স্টপ বাটন সামহাউ, যে না মেবি দিস ইজ নট মাই থিং। আমি টেস্ট আউট করছি, ভাই এটা আমার জমেনি, ওকে লেটস সে আমি আলু হইতেছে না, আচ্ছা আমি দেখি পেঁয়াজি আমি বা পেঁয়াজু আমি সেল করলে এটা ভালো হয় কিনা। ইউ ট্রাই আউট ডিফারেন্ট থিংস। সো দ্য ওয়ার্ড ইজ লাইক এক্সপ্লোর, ডোন্ট লিমিট ইউরসেলফ, লাইক এক্সপ্লোর। এন্টারপ্রেনারশিপের মজা তো এটা, আপনাকে কেউ ধরে বেঁধে দিচ্ছে না, আপনি আপনার এমপ্লয়ার, আপনি আপনার এমপ্লয়ি, দুইটাই। সো আমি থেকে এক্সপ্লোর, একটু এক্সপ্লোর করলে আমার মনে হয় যে কি ইয়া করা যাবে। আমি আরো বলতে পারবো, বাট হয়তো আরো লম্বা। আমার মনে হচ্ছে বিজনেস ওয়ার্ডটা যতটুকু ফ্যান্সি ততটুকুনি আসলে মানে কষ্টদায়ক, মানে এত কষ্ট শুনতেই মনে হচ্ছে কত কষ্ট। যখন মানুষজন যখন এটা করতে যায় তখন অ্যাকচুয়ালি স্ট্রাগলটা বুঝে। এজন্য বলে কি এমন কোন বিজনেসে ঢুকবেন না যে বিজনেসে প্যাশনেট পিপল আছে। মানে ধরেন যে আপনি একটা ক্যাফে দিবেন আজকে, কিন্তু দেখেন কোন বিজনেস নাই যে বিজনেসে কষ্ট নাই, কোন বিজনেস নাই দুনিয়ার বুকে, এমন কোন বিজনেস নাই। তো যখন আমি একটা ক্যাফে দিব, একটা রেস্টুরেন্ট দিব, ধরেন ক্যাফের কথা বললাম, কারণ আমি কফির খুবই, মানে আই লাভ কফি। এখন আমি কফির ব্যবসা দিব, কিন্তু ওই কফির ব্যবসাতে যারা যারা আছে, দে আর প্যাশনেট অ্যাবাউট কফি, তারা ঝড় হোক বৃষ্টি বাদল যাই হোক ওটারে তার করাই রাখবে। আপনি এদের সাথে কম্পিট করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। কারণ একটা সময় অনেক মানুষ আছে কি তারা টাকার জন্য বিজনেস করতে চায়। টাকা ইজ এ ভেরি ব্যাড মোটিভেটর। কারণ আপনার যখন লস হবে তখন আপনি কি করবেন? আপনার ইকুয়েশন বলতেছে এখন লস হচ্ছে, আমার এখন বন্ধ করে চলে যাও। দ্যাটস হোয়াট ইটস ইন্ডিকেটিং। যেমন আমি যদি 2 সেন্সের কথা বলি, 2 সেন্স পডকাস্ট কিন্তু আমাদের যতটা সহজ মনে হয়, এটা একদম সহজ না করা, অনেক কঠিন। এটার পিছনে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু হয়, কিন্তু ওইটা অনেক আরে এটা তো ইজি, আরে দুধ ভাত। আমাদের একটা জায়গায় যেখানে আমাদের সবচেয়ে মানে অনেক পডকাস্ট আসছে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো হয়তো মানুষ সাস্টেইন করতে পারছে, জাস্ট বিকজ একটা জিনিস আমি আর সাজ্জাদ বলতে পারবো যে উই আর এক্সট্রিমলি প্যাশনেট অ্যাবাউট পডকাস্ট, এক্সট্রিমলি। মানে আমরা জান লাগাই দিব যে এটাকে সাস্টেইন করার জন্য যা করা লাগে উই উইল ডু ইট। দ্যাটস হোয়াই হয়তো এখনো স্টিল আলহামদুলিল্লাহ। এটার পিছনে রিজনটা কি? মানে এত কিছু বাদ দিয়ে মানে সবকিছুই করছেন, কিন্তু পডকাস্টকে কেন স্পেশালাইজ করছেন? একটা জিনিস কি, ধরেন কিছু কিছু সময় না, যখন আপনি কোন একটা রিজন খুঁজে পাবেন, ধরেন একটা জায়গায় আপনি আটকায় আছেন, আপনি গ্রো করতেছেন না, কিন্তু আছে না হঠাৎ লাইফ আপনাকে একটা ধাক্কা দেবে বা কিছু একটা হয়, এন্ড দেন এমন একটা
ইফ ইউ হ্যাভ দ্যাট স্ট্রং রিজন, দ্যাট স্ট্রং ওয়াই যে আপনি কেন করতেছেন, দ্যাট ড্রাইভস ইউ। কারণ যখন ঝড় বাদল হইতেছে তখন আপনার মাথায় হাত যে আল্লাহ এখন কি করবো, ওই যে কেন শুরু করছেন ওই জিনিসটা যদি আপনার ভিতরে থাকে তখন না ওই কষ্টের সময় এটা ইট হেল্পস। আমাদের প্রচুর টাফ টাইমস গেছে, প্রচুর। সো আমাদের রিজনটা যেটা, বিকজ আমরা জেনুইনলি আমি আর সাজাদ আমাদের জেনুইনলি ইচ্ছা যে কি এটার মাধ্যমে মানুষ আসলে যেন উপকৃত হয়, আসলেই যেন এটার মাধ্যমে উপকৃত। সিরিয়াসলি বলতেছি, এটা আমাদের এখন পর্যন্ত আমরা বিলিভ করি যে এটার মাধ্যমে যদি গ্রামে গঞ্জে এমন হয়েছে যে একজন রিক্সা চালক সে আমাদেরকে বলতেছে ভাই আমি আপনার পডকাস্ট দেখছি, আলহামদুলিল্লাহ, দ্যাট মেক্স মি সো প্রাউড, যে আলহামদুলিল্লাহ এই মানুষটার কাছে বা উনিও দেখতেছেন, উনিও মোটিভেটেড হচ্ছেন, হয়তো অন্য কোনো ভিডিও দেখতে পারতো। সো আমার কাছে মনে হচ্ছে কি প্রবাবলি একটা সোশ্যাল সার্ভিস করতেছি, হয়তো বা মারা যাওয়ার পরে যদি আল্লাহ কিছু সফট আসে আর কি এটার মাধ্যমে, দ্যাটস ইট। যদি এটাই আর কি। আমাদের ওয়াইটা খুব স্ট্রং থাকে, রিজনটা অনেক বেশি স্ট্রং থাকে। আর আমার আরেকটা জিনিস কি যে আমার দাদু হচ্ছে আমার অনেক বড় ইনফ্লুয়েন্স। আমার দাদুকে আমি কখনো দেখিনি, উনি আমার জন্মের আগে মারা গেছেন, তবে উনি একজন অনেক বড় ব্যবসায়ী ছিলেন রাজশাহীতে। এবং বলে না যে কি তোমার বাবা, অনেকের বাবা হচ্ছে আমার রোল মডেল, আমার দাদু হচ্ছে আমার রোল মডেল। ওনাকে আমি কখনো দেখিনি কিন্তু ওনার গল্প শুনছি, উনি মানুষের লাইফে এত ইম্প্যাক্ট ফেলছে, আমি লিটারেলি একটা কোম্পানির নামই দিচ্ছি ইম্প্যাক্ট একাডেমি। One of my company is Impact Academy. Because Alhamdulillah, I really want to impact people. যে ভাই একদিন আমরা চলেই যাব, যদি আমি মারা যাওয়ার পর মানুষ বলে যে কি না এই মানুষকে কোনো লাভ হয়নি, একটা ফালতু, এটা এরকম, তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অল দিস? কষ্ট করতেছি, কষ্টের আর তো নাই, জিরো, তাই মনে করি। সো ইয়া, আপনার যখন 20 বছর বয়স ছিল, সেই নাফিস সেলিমকে এই নাফিস সেলিম কি অ্যাডভাইস দিবে? আমি বলতাম যে একটু কম ভয় পাইতে বলতাম, আর বলতাম যে বি কেয়ারফুল অফ ইউর সারাউন্ডিংস। তুমি কাকে সারাউন্ড করতেছো এটা অনেক বেশি ম্যাটার করে। আমি যে জায়গায় যেতে চাচ্ছি সেই জায়গায় যাওয়ার রাস্তাটা অনেক বেশি সহজ হয়ে যেত যদি আমি আমার সারাউন্ডিংটা চেঞ্জ করে ফেলতাম। আর বলতাম যে এটা খুব কষ্টর একটা কথা, এই জিনিসটা রিমাইন্ডার দাও যে ফ্রেন্ডস আর টেম্পোরারি। There are some people who will stick with you for a long time, but most of the people will not stick to you. So, yeah. And that's a very hard truth. Okay. So, এই তো ভয় না পেয়ে যে এখন এত বিজনেস করে ফেললেন, এত কিছু করছেন আর আমাদের শেখাচ্ছেন। So, বিজনেসে তো ফেলার জিনিসটা অনেক কানেক্টেড। হ্যাঁ। So, যখন আপনি কোনো ব্যবসায় সফল হন না তখন আসলে কিরকম মাইন্ডসেট কাজ করে, বা তখন কি সেখান থেকে কিভাবে আসলে উত্তরানো যাবে? খুবই ভালো কোয়েশ্চেন। আমরা তো আসলে কেউই ফেল হইতে চাই না, বা ফেল তো কেউই আমরা করতে চাই না। আমরা সবাই চাই যে যেন আমরা সাকসেসফুল হই। আমরা বিজনেস যখন করবো তখন সাকসেসফুল হই। আমি ব্যবসা শুরু করি ফেল করার জন্য। হ্যাঁ, সো আমি যখন কোনো বিজনেস স্টার্ট করি তো তার আগে আমি নিজেকে প্রশ্ন করি যে আচ্ছা এই বিজনেস স্টার্ট করতে গেলে আমার কত ইনভেস্টমেন্ট লাগবে? আমার 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট লাগবে। আমি চিন্তা করতেছি এই 2 লাখ টাকা যদি আজকে আমার জীবন থেকে গায়েব হয়ে যেত, এটা কি আমার কাছে ম্যাটার করতো নাকি ম্যাটার করতো না? আমি কতটুকু এটাকে নিতে পারতাম? তার মানে আমার অতটুকুর আমার রিস্ক অ্যাপেটাইটটা কতটুকু? বিজনেস মানুষজন আসলে আমরা করি লাভের আশায়। আমি বিজনেস করি লসকে মাথায় রেখে, যে ধরলাম আমার এখানে লস যাবে, লেটস গো উইথ দ্যাট। আমি কি সেই লসটা মেনে নিতে পারবো? হ্যাঁ, মেনে নিতে পারবো। আমার কি ব্যাকআপ আছে? আচ্ছা আছে, লেটস গো উইথ দ্যাট। 1 বছর পর বিজনেস চললো না, 6 মাস পর বিজনেস চললো না, ওকে ফাইন। আমি তো অ্যাটলিস্ট ওই যে কি বলবো, আমার ওই যদি ফেইলও করে, ফেইলারটা মনে করেন যে একটা কোর্সের একটা ফি, মানে এটা একটা আমি জীবনকে আমি একটা কি বলবো জীবন থেকে একটা কোর্স করলাম আর কি। এন্ড ইটস ফাইন। ওইটা আমাকে এমন না যে কি কখনো কোনো জায়গায় কাজে লাগছে, আমার কাজে লাগতেছে। প্রত্যেকটা জিনিস আমার মানে প্রত্যেকটা ফেইলে আমি গত 10-15 বছরের কোনো না কোনো জায়গায় এই বিজনেসটা করছি, আচ্ছা এখানে কিন্তু মানুষের সাথে এভাবে ডিল করতে হয়, অমুকের সাথে এভাবে ডিল করতে হয়, এরকম সিচুয়েশন এটা ডিল করতে হয়, যেটা কিন্তু আমার কারেন্ট বিজনেসে যেটা আমি অ্যাপ্লাই করতেছি এটা আমি অন্য কোনো জায়গা থেকে আমি হয়তোবা লার্ন করে আমি হয়তোবা ইয়া করতেছি। সো এই জিনিসটা একটা বিষয় যে বিজনেস শুরু করার আগে এই মানসিকতা যে ভাই বিজনেস ফেল করতে পারে, এন্ড আর ইউ ওকে উইথ দ্যাট? ইফ ইউ ওকে উইথ দ্যাট তাহলে বিজনেস যদি ফেলও করে দেন আপনি কিন্তু স্ট্রেসড আউট হবেন না আর কি। দ্যাটস ইট। আচ্ছা, আপনি বলছিলেন ব্যাকআপ, ইউ হ্যাভ ব্যাকআপ, বাট
আমাদের যারা ইয়াং জেনারেশন আছে অনেকেই নিজের উদ্যোগে কাজগুলো করে, ফ্যামিলি থেকে ব্যাকআপ থাকে না, আশেপাশের ব্যাকআপ খুব কম থাকে, ওই সময় আসলে কিভাবে এই জিনিসগুলো স্ট্রাগল বা মেইনটেইন করবে? রাইট। সো আমি কিন্তু জিরো থেকে স্টার্ট করছি, মানে আমি একদম জিরো থেকে, মানে জিরো মানে জিরো, মানে আপুরা আমাকে যদি কোনো ট্রান্সপোর্টেশনের কস্ট দিত, এমনও আছে আমি যখন কোচিং এ যাইতাম আমি হেঁটে হেঁটে যেতাম, রিক্সা ভাড়া বাঁচাতাম, ওই টাকাটা আমি সেভ করছি একদম জিরো থেকে। সো জিরো থেকে করতে করতে আমার 3,000 হয়েছে, 4,000 হয়েছে, 5,000 হয়েছে, 6,000 হয়েছে, তারপর আমাকে একটু গিফট কিনে দিচ্ছি, বাট আমি জিরো থেকে স্টার্ট করছি। হ্যাঁ, এটা ঠিক যে আপু আম্মু তো আমাকে সাপোর্ট দিয়েছে, এই যে থাকতে দিছে, বা এই সাপোর্টটা তো আছে অবশ্যই। সো বাট আমার যে ইনভেস্টমেন্টের যে জায়গাটা, এটা কিন্তু এমন না যে কি আমাকে আমার প্যারেন্টস বা কেউ বলছে এই নাও তুমি 5 লাখ টাকা না 10, এরকম সিচুয়েশনটা হয়নি। আমি প্রিটি শিওর ম্যাক্সিমাম মানুষদের ক্ষেত্রে হতে পারে এরকমই সিচুয়েশন যে তাদেরকে নিজেকে জোগাড় করতে হয়। সো কিভাবে করবেন? আমার টার্গেট হইতেছে লেটস সে আমি চিটাগাং এ যাবো, চিটাগাং এ যদি যাই আমার বাস ভাড়া নাই যাওয়ার, বা আমার টাকা নাই, সো আমাকে খুঁজতে হবে কি যাওয়ার রাস্তাটা কি। আমি আইদার হেঁটে হেঁটে যাইতে পারবো, আমার তো টাকা লাগবে না, আমি বাসে যেতে পারবো, প্লেনে যেতে পারবো, বিভিন্ন রাউট আছে, কোন রাউটটা আমার জন্য বেস্ট, কিভাবে করতে হবে সেটাকে আমাকে একটু একটু জাজ করতে হবে, একটু বুঝতে হবে। যেমন আমি আমার সময় যেটা করতাম, আমি টিউশন জমাইতাম আর কি, টিউশন আমি জমাইতাম, টিউশন জমাই 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 একটা আমার একটা অ্যামাউন্ট হয়েছে, ওই অ্যামাউন্টটা তারপরে আমি হয়তো আরেকটু হাই লেভেল স্কিলস অর্জন করছি, যখন হাই লেভেল স্কিলস অর্জন করছি তখন ওইটা আবার আমার কাজে লাগাইছি। এইভাবে করতে 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 আমার একটা সার্টেন অ্যামাউন্ট জমছে। আমার ধরেন এখন আছে লেটস সে 100 টাকা, আমি তো 100 টাকা ইনভেস্ট করে দিব না, তার মধ্যে হয়তো আমি 20 টাকা আমি ইনভেস্ট করতেছি, আমার তো 80 টাকা স্কিল আছে, 20 টাকা গেলে যাক, কিন্তু আমি তো অ্যাটলিস্ট জানলাম এই ফিল্ডটা আমার জন্য না, অ্যাটলিস্ট এইটা তো বুঝলাম এই স্কিলসটা আমার জন্য না। যেমন আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, সো আমি এই জিনিসটা জানি যে কোন টাইপের বিজনেস আমার করা যাবে না, ইভেন ইফ ইটস লুক্রেটিভ। আর আরেকটা আমি বলবো যে আমি এটা ভুল করছি, আমি এখানে আমি বলতে আমার কোনো সমস্যা নেই, কারণ অনেকে আছে এই একটা ফ্যালাসিতে আমরা, বা ইনোভেটার্স ডিলেমা এটাকে আমি যদি বলি, যে আমরা অনেক সময় যারা এন্টারপ্রেনাররা কি একসাথে অনেক কিছু করতে চাই, কারণ এন্টারপ্রেনার সলভ করে প্রবলেমস, ব্যবসা মানে উদ্যোক্তারা প্রবলেম সলভ করতে চায়। তো আমি আমার আশেপাশে প্রচুর প্রবলেম দেখি, আর মনে হয় সব প্রবলেমস এর সলিউশন আমারই দিতে হবে, তো আমার খালি মনে হচ্ছে এটা শুরু করি ওটা শুরু করি। আমি বলবো যে কি আমার মনে হয় যে কি একটা বিজনেসে 100% ফোকাস করে ওটাকে অটোমেট করে তারপর আরেকটা বিজনেসে যাওয়া উচিত। এটা আমি একটা ভুল করছি আমার লাইফে, এটা আমি আই লার্ন ইট দ্য হার্ড ওয়ে। আমি কিন্তু হয়তো শুনতে খুব ভালো লাগে, আমি অনেকগুলো বিজনেসের সাথে জড়িত, আমি এটা ওটা, আমার রিয়েল এস্টেটেও আমি কিছুটাই, আমার 2টা প্রজেক্ট চলতেছে, সেখানেও পরে করার পরে বুঝলাম যে না, এটা আমি একটু মানে আমার ক্যাপাসিটি যদি হয় 50, আমি 100 প্রেশার নিয়ে নিছি, যেটা আমার জন্য আসলে এটা আমার হয়তো বা মানে অনেকগুলা জায়গায় আমি ইনভলভ হয়ে গেছে। সো এটাও একটা জিনিস যে যতক্ষণ না, হ্যাঁ তার মানে গ্রুপ অফ কোম্পানিজ আছে না, তারা কিভাবে করতেছে। সো ফার্স্টে একটা জিনিস ইউ হ্যাভ টু মানে একদম এটাকে ফাটাফাটি একটা ক্যাশ কাউ বানায় ফেলতে হবে, তারপরে আপনি ওখানে একটা সিইও নিয়োগ করলেন, ইউ মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। সো প্রবাবলি আমি এখন এখানে এসে মানে এখন এসে আমি এটা শিখতেছি না। আমার একটা বিজনেসও ছিল, আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর এজেন্সিও খুলছিলাম, আর আমি পার্সোনাল ব্র্যান্ডিং এজেন্সি খুব ভালো মতো করতে পারবো, এবার ইন্টারন্যাশনাল লেভেলে করতে হবে, এতটুকু আমার কনফিডেন্স আছে। বাট আই ক্লোজড ইট, যা ওয়াজ লাইক টেম্পোরারি আমি এখন বন্ধ রাখি, এটা আমি একটু পরে করব, কারণ আমার এখন এক্সিস্টিং যেটা আছে যেমন ইম্প্যাক্ট একাডেমি, এটাকে আমি একটা জায়গায় নিয়ে যাই, তারপরে হয়তো ওটা আস্তে আস্তে করবো। তো এই জিনিসটাও যে একটা বই আছে ওয়ান থিং, এই ওয়ান থিং বইটা আমি সবাইকে সাজেস্ট করবো পড়তে, ওয়ান থিং। আচ্ছা, আপনি গতানুগতিক বিজনেসম্যানও হতে পারতেন, আপনার কন্টেন্ট ক্রিয়েশন না করলেও চলতো, কেন মনে হলো কন্টেন্ট ক্রিয়েশনের আইডিয়াটা সেটার সাথে বিজনেসটাকে আপনি কানেক্ট করলেন? কারণ আমাদের দর্শকরা কিন্তু আসলে এখন যতটুকু বিজনেস এন্ড ফাইন্যান্স নিয়ে দেখাশোনা পড়াশোনা করছে, আগে কিন্তু ততটুকু ছিল না, তো সেখান থেকে আপনারা শুরু করেছেন। সো এখন একটা টার্ম আছে, টার্মটার নাম হচ্ছে কন্টেন্টপ্রেনারশিপ, মানে যারা কন্টেন্ট বানায় এবং যারা এন্টারপ্রেনার। দেখবেন এখন অনেক বড় বড় বা অনেকে পপুলার কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু খুব সুন্দর বিজনেস রান করতেছে, এবং বাংলাদেশে প্রচুর এক্সাম্পলস আছে, প্রচুর। সো কন্টেন্টপ্রেনারশিপটা কি, যে আমি একজন এন্টারপ্রেনার, বাট আমি কন্টেন্টও ফোকাস, মানে কন্টেন্টেও আমি কিন্তু করি আর কি, মানে আমার ট্রাফিকটা নিয়ে আসি, আমার যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা তৈরি করি, ট্রাস্ট বিল্ড করি। কন্টেন্টটার মূল উদ্দেশ্যটা হচ্ছে ট্রাস্ট বিল্ড করা, একটা রিলেশনশিপ বিল্ড করা অডিয়েন্সের সাথে, রাইট? আপনি যখন ব্যবসা করতেছেন, যদি আমি একজনের কাছ থেকে কিনতে চাই কোনো কিছু, আমি তো তার কাছ থেকে কিনতে যাবো যার সাথে আমার ট্রাস্ট আছে,
ট্রাস্ট না হলে তো আমি কখনোই কিনতে যাবো না। বিজনেস তো আসলে হিউম্যান টু হিউম্যান হয়। এইখানে আপনি বুঝতেছেন যে কন্টেন্ট জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, যে আপনাকে যদি একটা মানুষ ট্রাস্টই না করে, সে আপনি যাই হন না কেন আপনার কাছ থেকে কেন কিনতে যাবে সে? তো এটার ফাউন্ডেশনটা কিন্তু হইতেছে যে আমরা বলি পার্সোনাল ব্র্যান্ডিং, কন্টেন্ট। আমি দেখলাম যে বাংলাদেশে দেখবেন একটা কমপ্লেন মানে এই অনেক ক্রিঞ্জ ভিডিও, অনেক ফালতু ভিডিও, এটা ওইটা কন্টেন্ট বানাইতেছে, তাই না? তাহলে সুস্থ কন্টেন্ট বানাবে এটাকে, তাহলে সুস্থ কন্টেন্টটা যে বানাবো, ওই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা যখন দেখছি এটা তো সলভ করতে হবে। যে বাংলাদেশ থেকে আমি মনে করি there are a lot of capable people, doctors, engineers, teachers, especially teachers, who should start making content, but তারা জানে না কেমনে কিভাবে করবে। তো I was like, okay fine, আমি যেগুলো জিনিস শিখেছি, যে ভুলগুলা করছি, অ্যাটলিস্ট এই জিনিসগুলো তাদেরকে ধরাই দিই যে আপনারা যদি এখানে আসেন এবং সুস্থ কন্টেন্ট যেন আরো বেশি বাংলাদেশ হয়, যাতে করে কি 10টা মানুষ যখন ভালো করতেছে এবং তারা ওখান থেকে মনিটাইজড হচ্ছে, তারা ওখান থেকে লাভবান হচ্ছে, তখন কিন্তু আরো 5টা মানুষ সাহস পাবে করার। সো এইটাই আর কি আমার উদ্দেশ্যটা একদম খুব সিম্পল, যে দ্যাটস হোয়াট আই এম এইমিং ফর, যে বাংলাদেশ থেকে যেন আরো ভালো ভালো কিছু পার্সোনাল ব্র্যান্ড, শুধু বাংলাদেশে না, এটা যেন গ্লোবালি রেকগনাইজড হয় আর কি। ওকে, সো এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আপনি উই নো যে আমরা অনেক হেট রেটের শিকার হই, আমরা কন্ট্রোভার্সির শিকার হই। সো তখন যখন আপনি ইউ হ্যাভ অলরেডি বিজনেস না, আপনার কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে খুব একটা মনিটাইজেশনে যে খুব একটা ইফেক্ট ফেলছে এরকমও না, আই থিঙ্ক সো। সো তখন আপনি কেন কন্টেন্ট ক্রিয়েশনটা কন্টিনিউ করলেন? লাইক এত হেট রেট আসছিল, মাঝে কন্ট্রোভার্সিও হচ্ছিল, সেগুলো কিভাবে? কন্ট্রোভার্সি আমার মনে হয় না খুব একটা আমি ফেস করছি, বাট হ্যাঁ ট্রোল করে, কমেন্ট, নেগেটিভ কমেন্ট করে, সেটা আমার মনে হয় যারা যারা কমেন্ট, মানে আপনি হয়তো বা কন্টেন্ট দেন, হয়তো মানে যারা কন্টেন্ট দেন, মানে এটা অবধারিত হচ্ছে হেট কমেন্টস আসবে, ইভেন এই কমেন্ট বক্সে আসবে, রাইট? আসতেই পারে, স্বাধীন দেশ, সবার সেই ফিল ফ্রি টু টক, নো প্রবলেম, বাট উই হ্যাভ টু লার্ন টু ইগনোর। চামড়াটা একটু মোটা করতে হবে, বুঝতে হবে তারা হয়তো বা আমাকে পার্সোনালি জানে না, তারা আমার কন্টেক্সটাও জানে না আমি কেন বলতেছি, হয়তো বা এটা রিল আকারেও যেতে পারে, পিপল প্রবাবলি মিসআন্ডারস্ট্যান্ড। আমি এখন ধরে ধরে তো বলাটা সম্ভব না, বলে না যে কি মানে, বাট আমি কি করতে পারবো, আমি নিজেকে হয়তো বা কন্ট্রোল করতে পারবো, আমি আমার নিয়তটা জানি, আচ্ছা আমার উদ্দেশ্যটা কি, আর একটা বিষয় হচ্ছে আমার উদ্দেশ্যটা কি, এবং আমি যদি গায়ে নিয়ে নিই জিনিসটা তাহলে সমস্যা। এখন যেহেতু যখন শুরু করতাম তখন তো একটু কম ফলোইং ছিল, তখন এত হেট কমেন্টস বা হেট কমেন্টস গুলো কাদের জন্য আসে, যারা আমাদেরকে চিনেই না, মানে আননোনরা বেশি ধরেন করে, কারণ তারা আমার সাথে কোনো রিলেশনশিপ তো নাই, ইগনোর করতে হয়, বা ওটা হবে এখন কমেন্ট দেখি না, বা হয়তো একটু কম দেখি, বা যারা হয়তো আমার যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে তারা হয়তো বা সেগুলার দেখে বা এরকম আর কি, আমি খুব কমই দেখি এখন। আচ্ছা, আমরা এখন চলে যাই টেড টকে। আপনি সেখানে গিয়েছিলেন, রাইট? তো সেখানে আপনি টপিক হিসেবে বেছে নিয়েছিলেন সিগারেট। আই মিন ওয়াই এন্ড কেন? সিগারেট বলতে অ্যান্টি স্মোকিং টপিকটা ছিল কাইন্ড অফ। হ্যাঁ, টিকটক আমাকে ইনভাইট করা হয়েছিল, এটা আমি প্রায় 2-3 বছর আগে, এবং খুব স্বাভাবিকভাবে মানুষ আমাকে মার্কেটিং, বিজনেস এগুলোর সাথে রিলেট করে, কিন্তু ওখানে আমি ওনাদেরকে বললাম যে আপনি অন্য একটা টপিকে আমাকে একটা স্বাধীনতা দেন কথা বলার, বিকজ আমার মনে হয় যে বাংলাদেশি ইউথ এটা জানা দরকার। আর সেটা আই টকড অ্যাবাউট যে আমি কখনোই আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ কখনোই সিগারেট খাইনি, কখনো আমি অ্যালকোহল টাচ করিনি আলহামদুলিল্লাহ। আমি এটা বুঝাতে চাইছি এটার পিছনে রিজনটা ছিল, অনেকেই কিন্তু স্মোক করে এবং স্মোকিংটা খুব ন্যাচারাল হয়ে গেছে, ফ্রেন্ডস এন্ড এটা ফ্রেন্ডসদের সাথে পিয়ার্স একটা প্রেশার থাকে। তো ব্যাপারটা এরকম যে আমি যখন ক্লাস না, আমি যখন 4 বছর ছিল, 4 বা 5 বছর, তখন আমার আম্মু আমাকে বলতো যে বাবা সিগারেট খেও না। আচ্ছা, একটু উদ্ভট না যে 4-5 বছরে কে বলে তাই না? কিন্তু আমার আম্মু বলতো, এবার আমার আম্মু বলতো তুমি বাবা এটা কখনো খাবা না, এবং তার এটা সব ভয়াবহতা আমাকে বলতো যে এগুলা খেলে এটা হবে, এটা হবে, এটা হবে, আমাকে ভয় দেখাতো যে লিটারালি দিস ইজ গোনা হ্যাপেন টু ইউ। কেন করতো জানেন? বিকজ আমার নানা হইতেছেন স্মোক করতেন, আমার নানা মারা গেছেন, মারা গেছেন, তার ব্রেন হ্যামারেজ হয়ে মারা গেছেন, প্রচুর স্মোক করতেন। আমার আরো মামা মারা গেছেন। তো সমস্যাটা হইতেছে যে এখন ছোট থেকে এটা আমি জানি না ইচ্ছাকৃত নাকি সে কেন এটা বলতেন, হয়তো বা একটা কষ্ট ছিল হয়তো তার মনে, আমাকে 2টা জিনিস নিয়ে বলতো, একটা ক্লাস মানে 4-5 বছর বয়স থেকে, যে বাবা তুমি যাই করো এইটা কখনো টাচ করো না, তোমার ফ্রেন্ডসরা কিন্তু তোমাকে বলবে, যখন বলবে তখন কিন্তু তুমি অনেক রাগ করবা। এন্ড দ্যাট হ্যাপেন। ক্লাস 9-এ থাকতে আমার ফ্রেন্ড এসে বলতেছে যে কি দোস্ত তুই খা, মানে প্লিজ একটা ধরা। আমরা না, আমি তো এই আম্মু তো আমাকে বলছে, ওয়ার্ন করছে, এটা তো আসলে হচ্ছে বাস্তবে।
তো তা বলছে শুন তোকে আমি ফ্রিতে এক প্যাকেট ফ্রিতে দিয়ে দিব। মানে কিভাবে প্রলোভন দেখাচ্ছে। আমি তখন খুব বাজে রকমের তাকে একটু, আমি গালাগালি কখনোই করি না, কিন্তু তাকে খুব বাজে ভাবে আমাকে বকা দিই, খুবই বাজে ভাবে। কিন্তু আমার বলার উদ্দেশ্যটা হইতেছে যে কি যে অনেকেই আছে যারা অগোচরে, প্যারেন্টসরাও জানে না, বাট ছেলে মেয়েরা যখন আস্তে আস্তে বড় হয়, বিকজ এই হয়তো বা আমরা বড় যখন হইতেছে তখন আসলে বলে লাভ নাই, ইটস টু লেট। ছোট থেকে যখন এই জিনিসটা আস্তে আস্তে গ্রুমিং করা হয়, বা যখন আপনি যেভাবে আপনার বাচ্চাটাকে বড় করে কিনা ছোট থেকেই এই টিচিংস গুলো যেতে হয়, যেটা আমার আম্মু করছিল, বাবা যাই করো না নেভার এভার স্মোক, এন্ড যেই ভয় এখন পর্যন্ত আই হ্যাভেন্ট স্মোক আলহামদুলিল্লাহ, নেভার টাচ অ্যালকোহল আলহামদুলিল্লাহ। এন্ড আমরা মনে করি বাচ্চাদেরকে হয়তোবা 12 বছর 13 বছর বয়স থেকে হয়তো আমাদেরকে অ্যাডভাইস দেওয়া উচিত, কিন্তু অ্যাডভাইস কিন্তু ছোট থেকে দেওয়া উচিত। গড়ার যে টাইমটা ওটা কিন্তু ছোট থেকে। আমি আমার মেয়েকে সেই জিনিসটা করার চেষ্টা করি এখন থেকে, ওকে হচ্ছে যে বিভিন্ন মানে টিনেজারকে যে জিনিসটা বলার কথা সেটা আমি এখনই তাকে বলি, এন্ড ও খুব ডিফারেন্ট ভাবে বড় হইতেছে আলহামদুলিল্লাহ। সো ইয়া, It's important, I guess. It's very important and it's very ignored. আমাদের প্যারেন্টসরা যখন শিখায় ততদিনে আমরা আসলে অনেক কিছু আশেপাশ থেকে নিয়ে ফেলি। ফ্রেন্ডস থাকে তো আশেপাশে, ফ্রেন্ডস থাকে, সো উই অলরেডি আসলে ইনফ্লুয়েন্স। আর তখন তো মনে হয় না যে ইউ ডোন্ট ফাইন্ড ইওর প্যারেন্টস কুল, মানে আপু মতো সবসময় আমাকে বকাঝকা কুল হচ্ছে অন্য কিছু লাগে। হ্যাঁ, যে ও আচ্ছা এই যে এরকম করতেছে, ওরকম করছে, লুকাই লুকাই সিগারেট খাইতেছে, এটাই তো মজা, বা এটাই তো ওয়াও একটা কুল একটা ব্যাপার। আমি আমার সময় বলতেছি এরকম আমি দেখছিলাম, তো ওই জিনিসটা আলহামদুলিল্লাহ আমি খুবই আমি আম্মুর উপরে গ্রেটফুল যে এই কাজটা সে করছিল আমার জন্য। সো আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত সেই ইয়াটা হয়নি। দ্যাটস রিয়েলি গুড। ওকে, আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এ চলে আসি। আপনার নামের সাথে ব্র্যান্ডের নাম খুব রিলেটেড, আই মিন নাফিস সেলিম, আচ্ছা ব্র্যান্ড মানে এরকমই একটা ব্যাপার। হ্যাঁ, এই যে নাফিস সেলিম একটা ব্র্যান্ড হয়ে উঠলো, এইটা যে আমরাও তো চাই যে আমরা সবাই আসলে তরুণ যারা আছে তারা নিজেদের একটা পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাচ্ছে, এটা কিভাবে করতে পারি আমরা? আমি প্রথমত আমি জানি না আমি ব্র্যান্ড কিনা, বাট আমি একটা জিনিস বলবো যে কোনো একটা, আমি যদি লেটস সে আমি হচ্ছে ফিটনেসের সাথে আমি অ্যাসোসিয়েটেড করতে যাচ্ছি, যেই ইন্ডাস্ট্রিতে আমি নিজেকে পার্সোনাল ব্র্যান্ড আমি স্ট্রং করতে যাব, সেই ইন্ডাস্ট্রিতে আমাকে ভ্যালু দিতে হবে এবং আমি ওই রিলেটেড কন্টেন্ট দিব, কথা বলবো, সেটা ওয়ার্কশপ হোক, সেটা আমি ওয়েবিনার হোক, সেটা পডকাস্ট হোক, সেটা আমি বই লিখি, সেটা আমি লেখালেখি করি। যেমন ধরেন আপনি হোস্টিং করতেছেন, আপনার ব্র্যান্ড কিন্তু আস্তে আস্তে যে হ্যাঁ মেয়েটা খুব ভালো হোস্ট করে, তাহলে কি এইটা আপনার কিন্তু ব্র্যান্ডের একটা অংশ। ব্র্যান্ডের মধ্যে কিন্তু অনেক এলিমেন্টস আছে, আমি যে চশমাটা পরি আমার ব্র্যান্ডের একটা এলিমেন্টস, লাইক বুকে অফ ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ারের মধ্যে অনেকগুলো জিনিস আছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসকে ফর্ম করে এক একজন ইউনিক কিন্তু ব্র্যান্ড হয়। আপনি কিন্তু একটা ইউনিক ব্র্যান্ড, আরেকজন কিন্তু আপনার মতো হবে না। প্রত্যেকের ব্র্যান্ড কিন্তু অ্যাজ উই স্পিক উই অল হ্যাভ এ ব্র্যান্ডিং। যেমন আমরা বলি না যে কি কিছু আছে ফাঁকিবাজ স্টুডেন্ট, এটাই তার ব্র্যান্ডিং, কিছু আছে পড়ুয়া, এটাই তার ব্র্যান্ডিং। আমাদের প্রত্যেকের কিন্তু ব্র্যান্ডিং আছে। প্রত্যেকেই যখন আমি একটা চিন্তা করি কারো ব্যাপারে, দেয়ার আর সার্টেন থিংস দ্যাট আই থিঙ্ক। সো আমি বলছি কি আপনি যেই জায়গাটাতে নিজে অ্যাসোসিয়েট করতে যাচ্ছেন, কয়েকটা শর্টকাট হইতেছে, আপনি ওই ফিল্ডের মানুষের সাথে মিশেন যেই ফিল্ডের মানুষের সাথে আপনি অ্যাসোসিয়েটেড করতে যাচ্ছেন, রাইট? দ্যাটস নাম্বার 1। আর নাম্বার 2 হইতেছে ওইটা নিয়ে আরো স্টাডি করা, ওটা নিয়ে একদম স্পঞ্জের মতো করে আপনি আরো নলেজ নিবেন, ওইখানে ঢুকে যেতে হবে ইন্ডাস্ট্রিতে, এন্ড ইউ গিভ টু দ্য কমিউনিটি। আপনি যখন দিতে থাকবেন তখনই মানুষ আস্তে আস্তে বলছে হ্যাঁ দিস গাই ইজ ট্রাস্টওয়ার্দি। আমরা যেটা বলছি গিভ 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 এন্ড দেন টেক, মানে দিতে হবে, আরো প্রোভাইড করতে হবে, ভ্যালু প্রোভাইড করতে হবে, এন্ড দেন আমি বলতে পারি যে ইউ নো হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু, বা এটা পরের বিষয়, আমি বিজনেস করে আর যাই করি আর কি। ভাইয়া, আপনাকে যদি বলা হয় যে আপনার সাথে একটা বই থাকবে, সেটা সারা জীবন আপনি পাশে রাখতে পারবেন, বাট একটা বই, শুধু একটা, এটা কোনটা এবং কেন? শুধু একটা, দ্যাটস এ টাফ কোয়েশ্চেন, কারণ অনেকগুলো বই আছে তো তার মধ্যে থেকে একটা। আচ্ছা, একটা বই আছে, সেটা হচ্ছে যে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এটা হচ্ছে ডেল কার্নিগের একটা বই, অনেক পুরাতন একটা বই, কিন্তু এই বইটা আমি রাখবো বিকজ এই বইতে আপনি একটা মানুষের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, কথা বলতে হয়, মানুষকে যে কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং, এটা যে এত ডিপার ভাবে এটা বলা হয়েছে উইথ অ্যাকশন পয়েন্টস, যেটা আমার কাছে মনে হয় যে কি এইটা যদি কেউ করতে পারে, আমার মনে হয় কি দুনিয়ার সবকিছু কন্ট্রোল করতে পারবে। সো ইয়া,
বইটার নাম কি বললেন? সো বইটার নাম হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বাই ডেল কার্নেগির বই পড়া হয়েছে। আই গেস এটা আমার পড়া হয়নি, এটা কিনে নিব। এটা ইউ লাভ ইট, ইটস ভেরি গুড। আচ্ছা, অনেক আড্ডা দিলাম, এখন আমরা ইন্টারেস্টিং একটা সেগমেন্টে যাবো। এটা হচ্ছে গুগল মামা জানতে চায়। আচ্ছা, আপনার কাছ থেকে কিছু কিছু কোশ্চেন জানতে চাই, আপনি সেগুলো অ্যান্সার দেবেন। প্রথম কোশ্চেন, নাফিসের সকালবেলা। এখনের সকালবেলা একটু ডিফারেন্ট। সকালে উঠেই প্রথম কাজ এখন জিমে যাই। আইদার আমি জিমে যাচ্ছি নাহলে ঘুমাচ্ছি। ও আচ্ছা, এটা ছাড়া কোনো কিছু নাই। ওকে, ঢাকার যে রেস্টুরেন্টের যে ডিশ নাফিসকে বারবার টানে, রেস্টুরেন্টে যে খাবারটা আর কি? পিৎজা। পিৎজা। আই লাভ কোন রেস্টুরেন্ট? ডমিনোস পিৎজা। ডমিনোস, আচ্ছা, ব্র্যান্ডিং। নাফিসের ড্রিম হলিডে। যদিও আমি এই জায়গাটাতে 2বার গেছি, বাট আমি বলবো যে এই জায়গাটা আমি আবারও যেতে চাই, সেটা হচ্ছে ইন্দোনেশিয়াতে, বালি। আমি 2বার গেছি, বাট এটা বিউটিফুল। ইট ইজ। যে মুভি বা বই নাফিসের জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলেছে? অনেকগুলো মুভি আছে, অনেকগুলো মুভি প্রভাব ফেলছে। পারসুট অফ হ্যাপিনেস, আমি জানি না আপনি দেখছেন কিনা। উইল স্মিথ, আরে সো ইমোশনাল, অনেক কানেক্টেড। আমি ওটা দেখে আমার এখনই গুজবাম্পস আছে, বিকজ ওখানে এটা এত স্ট্রাগল, এন্ড এটা আমি যতদূর জানি রিয়েল স্টোরি থেকে। হ্যাঁ, এটা রিয়েল স্টোরি। এবং যিনি যার উপরে বেস করা, উনি ক্যামিও দেয় লাস্টে যখন লাস্টে আসছে। অ্যাকচুয়ালি এটা অনেক বেশি টাচি ছিল। ওকে, আপনার টপ 5 বাকেট লিস্ট। টপ 5 বাকেট লিস্ট, ফার্স্টে হচ্ছে টপ 5 মানে কি কি করতে যাচ্ছে আমার উইশ লিস্ট না। একটা তো ডেফিনেটলি যে আমি ঈদ হচ্ছে বাবা মার সাথে করতে চাই, ইউএসএ তে গিয়ে বাবা মা এবং আমার রিলেটিভসদের সাথে। এটা আমার খুব ইচ্ছা, এটা একটা বলবো যে বাকেট লিস্টের মধ্যে নাম্বার 1। তারপরে হবে এখন কেন জানি মনে পড়তেছে না বাকেট লিস্টে, আমার একটা খুব সুন্দর বাসা, মানে আমার ইচ্ছা যে একদিন একটা হয়তো সুন্দর বাসা যেন বানাতে পারে। একটা সুন্দর একটা মানে আই ডোন্ট নো, লাইক একটা সুন্দর বাসা হয়তো। আচ্ছা, এটা আমারও বাকেট লিস্ট। চুরি করলেন তো এটা, না? আরেকটা হচ্ছে ট্রাভেল করতে চাই, আমি ট্রাভেল করতে চাই। ট্রাভেল তো সবাই করতে চাই, এটা মানে সবারই বাকেট লিস্ট, বাট আমি বলছি হজ। এখনো আমার হজ হয়নি, আমি হজে করতে চাই, এটা আমার একটা পেন্ডিং আছে। আর একটা হলো যে 6 প্যাক অ্যাপস। আপনি এটা আর্ন করতে চান? আর yes, that's on my market. ওহো, নাইস। That's tough, that's challenging. এটা অনেক কষ্ট হচ্ছে, বাট ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আমি করে ছাড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আর একটা হলো যে আমি ম্যারাথনে রান করতে চাই। নাইস, আপনি অ্যাথলেটের সাথে অনেক কানেক্টেড সামহাউ। এখন দেখে মনে হবে না, আমার শরীর দেখে মনে হবে না, বাট বাকেট লিস্ট তো বাকেট লিস্ট, ইচ্ছা করতে। ওকে, সো সিক্রেট প্যাশন। আমি জানি এটা প্যাশন কিনা, আমি প্রচুর কফি ফ্রিক। আমি প্রত্যেক দিন আমার হচ্ছে কফি লাগে, মানে আমি কফির ব্যাপারে আমি খুবই পাগল। মানে কেউ যদি আমাকে ইমপ্রেস করতে চাই, দ্যাট পারসন ক্যান ইমপ্রেস মি উইথ কফি। কিন্তু আমি কফির ব্যাপারে খুব সেন্সিটিভ, যে কোনো টাইপের কফি আমার চলে না, মানে আমি খুবই সেন্সিটিভ কফি ব্যাপারে। সো ইয়া, কফি। কেউ যদি ইমপ্রেস করতে চায় আপনাকে, কফি দিয়ে ইমপ্রেস করতে পারবে। সিরিয়াসলি বলছি, কফি। ওকে, ভাবি না বকা দিলেই হয়। 2টা বদ অভ্যাস যেটা ছাড়তে চান। বদ অভ্যাস, একটা সময় পা ঝুঁকাই অনেক বেশি, কথা বলার সময় পা ঝুঁকাই, এটা আমার খুব অভ্যাস। আর একটা হলো যে আমি জানি না বদ অভ্যাস কিনা, রাতে ঘুম হয় আমার দেরিতে, মানে আমি ঘুমাইতে আমার সমস্যা হয় খুবই। আমি জানি না বদ অভ্যাস কি বলবো কিনা, বাট আই ডিফিকাল্টি। বা আরেকটা বলতে পারি যে রাতের বেলা আমি অনেক বেশি স্ন্যাকিং করে ফেলি। মানে সকালে দেখা যাচ্ছে যে কষ্ট করতেছি, জিম করতেছি, ডায়েট করতেছি, কিন্তু রাতের বেলা দেখা যাচ্ছে আমি উল্টাপাল্টা খেয়ে ফেলতেছি। সো ওটা আবার নেগেটিভ হয়ে যায়। আমি ডেফিনেটলি এটা মোর ইম্পর্টেন্ট যে আমি রাতে স্ন্যাকিং না করি। স্ট্রেস রিলিফ কিভাবে করেন? খাই। স্ট্রেস ইটিং। এমনি কি মানে মোটা এটা তো রিজন আছে। আপনার ডেইলি গ্যাজেটস? ডেইলি গ্যাজেটস হচ্ছে আমার 2টা ফোন, একটা ভাঙাচোরা ফোন, আরেকটা হচ্ছে আইফোন। হ্যাঁ, ওটা ছবি তোলার জন্য কিনছিলাম। আর হইতেছে কি পাওয়ার ব্যাংক, এয়ারপড আর ল্যাপটপ থাকে সাথে। দ্যাটস ইট। ওকে, তবে এন্টারপ্রেনারদের সাথে একটা ল্যাপটপ থাকে সব সময়, আমি দেখছি।
একটা ল্যাপটপ লাগবে, আর হচ্ছে যে ক্যাফেতে বসে একটু বসতে হবে, রাইট? স্টার্টআপ কি তাহলে কেমন? হ্যাঁ, এইভাবে আই গেস শুরু হয়। আমারও হয়েছে এভাবে। হ্যাঁ, সবারই এইভাবে আই গেস শুরু হয়। ওকে, আমরা এখন চিট চ্যাট সেগমেন্টে চলে যাব। এটা হচ্ছে আমরা কিছু আড্ডা দিব। ওকে, এতক্ষণ আড্ডাই দিচ্ছি, একটু ডিফারেন্ট, ওয়ান ওয়ার্ড অ্যান্সার। ওকে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার সব আইডি, সব চ্যানেল, সব সাইট হ্যাকড। এবার কি করবেন? রিস্টার্ট। মাইন্ডসেট, রিয়েলি ইম্পর্টেন্ট। 5টি কারণ বলুন কেন আপনি সুলাইমান সুখন 2.0 হবেন না। 5টি কারণ বলতে হবে? এটা তো বাংলা রচনা হয়ে গেল। আচ্ছা, 2টি কারণ বলুন। সো আমি কোনো পার্সনকে টার্গেট করে না বলি, বাট আমি যদি বলি যে আচ্ছা আমি হয়তো বা একজন নট সো মানে একটু কি বলবো, জিনিসটাকে আমি আসলে কাউকে টার্গেট করে কথা বলাটা আমি পছন্দ করি না, বাট আমি যদি বলেছি কি আমি যেন ভালো থাকি, হাউ ডু আই মেক শিওর যে আমি যেন ভালো থাকি এবং ডাইভার্ট না হই, এটা আসলে বলাটা টাফ। কারণ অনেক সময় হয়তো বা কোনো একটা অ্যাকশন আমি নিচ্ছি যেটা আমার নিয়তটা ভালো ছিল, তবে অ্যাকশনটা খারাপ হয়ে গেছে, যেটা আমি ইন্টেনশনাল না, সেটা হইতে পারে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নিয়তটা ঠিক আছে কিনা, মানে এটা আমি খুব ভয় পাই এবং আল্লাহর কাছে ওটা দোয়া করি যে আল্লাহ, মানে কারণ ভাই আমাদের একসময় মরে যেতে হবে। আমি যদি মানুষকে কষ্ট দেই, খারাপ করি, কারণ মানুষের হক যদি আমি নষ্ট করি, এটা আল্লাহ মাফ করে না। দ্যাট রিয়েলি স্কেয়ারস মি। আমার ছোটবেলায় আমার মনে আছে যে দোকান থেকে কখনো আমি হয়তো ডিম কিনছি বা এটা কিনছি কোনো একটা কারণে, আমার মনে আছে দোকানদার 3 টাকা সে আমার কাছ থেকে পায়, এটা অনেক ছোটবেলার 20 বছর আগের কথা। আমি তার কাছে গেছি এবং বলছি কি যে আঙ্কেল আপনার 3 টাকা। সে আমার দিকে হা করে তাকায় আছে, বলছে যে আমি তো ভুলে গেছি যে আমি তোমার কাছে টাকা পাই। মানে ও এমন ভাবে আশ্চর্য হয়ে তাকাচ্ছে যে এটা সাধারণত কেউ করে না। কারণ এই জিনিসটা এত স্কেরি। কারণ আমি একটা হাদিস পড়ছি যে কেউ যদি কারো কোনো মানুষের এরকম করে ক্ষতি করে ইন্টেনশনালি, এটা ভয়াবহ, এটা আল্লাহ ছাড়ে না এটা। সো দ্যাট স্কেয়ারস মি আ লট। তাও অনেক সময় ভুল হয়ে যেতে পারে, মানুষ মাত্র, সেটা আল্লাহ মাফ করুক। দোয়া করবেন সবাই যেন ভুল না করে। ওকে, অনলাইনে সবাই এখন কোচ, সবাই মাস্টার, আপনি কি কলিগ? আমি মনে করি না যে আমি এক্সপার্ট, আমি মনে করি না যে কি আমি কোনো কিছুর একটা অনেক ভালো জানি, আই এম দ্য বেস্ট অফ দ্য বেস্ট, নেভার এভার। ওই যে একটা কথা আছে যে হাদিসও আছে হয়তো বা যে আমি যদি একটা আয়াত শিখি আরেকজনকে জানি সেটা শিখাই, অর্থাৎ আমার ফিলোসফিটা হচ্ছে আমি সবকিছুর এক্সপার্ট না, এবং এক্সপার্ট হওয়াটা না অনেক বড় একটা বিষয়। তবে আমি ছোটবেলা থেকেই ধরেন যে আমি আমার ফ্রেন্ডসদেরকে পড়াতাম এবং তারা খুব মজা পাইতো যে আরে তুই তো যেভাবে শিখাস সেটা তো ইউ শুড বি প্রফেসর বা লেকচারার বা ইউ টিচ রিয়েলি ওয়েল। এখন আমি যখন ভিডিও বানাই মানুষ বলছে ভাই আপনি তো ডেলিভারি খুব ভালো দেন, আমার ওকে রিয়েলি, তার মানে আমি বুঝাইতে পারি হয়তো বা ভালো। সো আমি ওই স্কিলসটা নেই, আমি নিজে শিখি, আমি মানুষকে শিখাচ্ছি। আমি ভাবছি কলিগ, পিয়ার, ফ্রেন্ডস এরকম। I hate when people call me স্যার। আপনি ভাই আমি স্যার না, স্যার অনেক উপরে, আমি অনেক নিচে আছি, আপনার আমরা এত উপরে উঠাই নাই। আমি তো স্টুডেন্টস পড়াই, সো আই ফিল ভেরি আনকমফোর্টেবল যখন স্টুডেন্টস বলে স্যার, অন্য কাউকে স্যার বলেন, আমরা স্যার বললেন না। দ্যাটস আ ভেরি গুড অ্যান্সার। নিউরো মার্কেটিং বললেই অনেকে বলে এটা নাকি চাপাবাজি, আপনার কি জবাব ওদের জন্য? নিউরো মার্কেটিং বলতে হয়তো বা এখানে যদি আমরা বোঝা যায় কি বাই ওয়ান্স গেট ওয়ান ফ্রি এন্ড হোয়াট নট ব্লা ব্লা ব্লা, নিউরো মার্কেটিং ওয়ার্কস লাইক ক্রেজি। নিউরো মার্কেটিং এর ইনডেপথ যদি কেউ অ্যানালাইসিস করে, তার মানে আপনি হয়তো যে বলতেছে সে হয়তো জানে না যে নিউরো মার্কেটিং ডেপথই হয়তো বা জানে না। সো নিউরো মার্কেটিং এর ডেপথ যদি জানে, it works like crazy and we are all prone to the principles of neuromarketing. So yeah, এটা কোনো চাপাবাজি না, it's science. আচ্ছা, এখন সবাই কম বেশি ক্যামেরার সামনে একটা কোট টোট পরে এসে দাঁড়িয়ে কথা বলে, এন্ড অনেকেই বলে যে এটা নাকি হচ্ছে টেড টক্স টিকটক ভার্সন। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? আমি কিন্তু স্যুট পরে এসে কথা বলি, আমটাকে বলা হয়, আমি গেঞ্জি পরে কিন্তু খুব কমফোর্টেবল ফিল করি, ঠিক আছে? আমি মনে করি যে দেখেন কোনো কিছু একটা ইন্ডাস্ট্রি যখন শুরু হয় তখন যারা আসলে কেপেবল, তারা যাদের আসা উচিত তারা অনেক সময় আসে না, তাদেরকে না একটু পুশ দেওয়া লাগে। আমি বিলিভ করি ল অফ এভারেজে, যে দেখেন যখন আমি তো 14 সাল থেকে করতেছি কন্টেন্ট ক্রিয়েশন, তখনও তো এত মানুষ ছিল না, কিন্তু আমি গেট কিপিং করতে চাই না।
দেখেন আপনার যাকে ভালো লাগতেছে না তাকে আপনি ফলো করেন না, তাকে দরকার নেই। কিন্তু আমি যদি বলছি কন্টেন্ট ক্রিয়েটার সবগুলা খারাপ, সবগুলো একদম এক দাগে সবগুলো বাজে, তাহলে হবে কি যে মানুষটা যে প্রফেসরটা আসতে যাচ্ছে সে ভয় আর আসবে না। আমি বলছি না 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 ইটস ওকে, আরে স্যুট পরো, তুমি গেঞ্জি পরো, লুঙ্গি পরো, যেভাবে তুমি করো। কিন্তু আমি চাই যে প্রফেসরটা আমি যেটা আমরা করতেছি, যে ডাক্তারটা আসতে যাচ্ছে ভয় পাচ্ছে, কিন্তু যদি ওই প্ল্যাটফর্মে সবাই বলে যে না না এই কন্টেন্ট ক্রিয়েশনই খারাপ, আসবে না, ও তো আর আসতে চায় না। তো আমি বলবো যে কি ইটস অলরাইট, যারা যা করতেছে করতেছে, ভালোগুলো আসলে ওই তারা উইল বি রেসপেক্টেড আমার মনে হয় ইনশাআল্লাহ। এখন আমরা একটা কম্পারেটিভ গেম খেলবো। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কে সেরা, এনায়েত চৌধুরী নাকি খালিদ ফারহান? এন্ড ইউ হ্যাভ টু অ্যানসার। দুজন তো ডিফারেন্ট জনরার ভিডিও, ইউ হ্যাভ টু অ্যানসার। আই মিন সো এখানে একটা কনটেক্সট দেই যে দুজন ডিফারেন্ট বানায়, তো আমি অ্যান্সার দিব, কোনো সমস্যা নাই। কারণ এনায়েত বানায় একটু পলিটিক্যাল টাইপের কন্টেন্ট আর খালিদ ফারহান বিজনেসের। সো এনায়েতের কন্টেন্ট আমার কম দেখা হয় কারণ আমি পলিটিক্যাল এগুলো জিনিস আমি ফলো করি না। সো খালিদ ফারহান বাই প্রেফারেন্স, বাট আই লাইক ইনায়েত, ইটস এ গুড গাই, ইউ নো। আমি শিওর এনায়েত আমারও ভিডিও দেখেন বিকজ এটা আবার ডিফারেন্ট জনরা। পেটুক কাপুল নাকি রাফসান? রাফসান দা ছোট ভাই, রাফসান দা ছোট ভাই তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি ইজ গ্রেট, বাট পেটুক কাপুল ইজ লাইক মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড। মানে রাসিফ ইজ এ ভেরি ইউ নো পেটুক কাপুল অফ কোর্স, হি ইজ মাই ফ্রেন্ড অফ কোর্স। অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি অর স্যামসাং? আমি টেক ভিডিও খুবই কম দেখি, স্যামসাংয়ের সাথে আমি নট কানেক্টেড। আমি টেক ভিডিও খুবই কম দেখি, যেহেতু আমি তুষারকে চিনি তাই আই এম গোনা গো উইথ এটিসি। ওকে, যেহেতু আই নো তুষার। ওকে, লাস্ট কোশ্চেন। বায়াস অ্যানসার দিছি। বায়াস, ওকে, আমার সবগুলোই বায়াস মনে হইছে। লাস্ট কোশ্চেন, যারা বলে দেশে কিছু হয় না তাদের জন্য এক লাইনে কি জবাব দিবেন? আপনি 50 বছর আগে চলে যান। এই গত 50 বছরে একবারও আমরা বলছি, যারা যারা বলছে যে দেশে কিছু একটা হবে, বলে আসছে দেশে কিছু একটা হবে না, এই 50 বছরে কি সাকসেসফুল কেস স্টাডিজ হয়নি? তাহলে তারা কিভাবে করছে? থিঙ্ক উইদিন, দ্যাটস হোয়াট আই বিলিভ। আপনি যেটাই চিন্তা করেন যে দেশে কিছু হবে না, ইউ আর রাইট। আপনি যদি মনে করেন দেশে কিছু হবে, ইউ আর রাইট। যারা মনে করে, এবং আমি যতগুলো এন্টারপ্রেনার্স দেখছি যারা ভালো করতেছে, এভরিওয়ান বিলিভ যে দেশে কিছু হবে, যেখানে আছে সেখান থেকেই ভালো কিছু হবে। এক্স্যাক্টলি, ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। আমরা চলে আসছি আমাদের সিগনেচার সেগমেন্টে, সেটা হচ্ছে দুষ্টু কুকিল জানতে চায়। মানে হচ্ছে আপনার ফেসবুকে অনেকেই হচ্ছে সুন্দর দুষ্টু মিষ্টি কমেন্ট করে, আমরা সেগুলো পড়বো, আপনি তাদের রিপ্লাই করবেন। ওকে, চেষ্টা করবো। এখানে একটা ছবি, আপনি অনেক বড় একটা ব্যাগ কাঁধে নিয়ে, আল্লাহ কিভাবে সম্ভব এটা? কি এআই? না না, এআই না, এটা আসলে। আচ্ছা, সো সেখানে একজন কমেন্ট করেছে, ব্যাগটার জন্য আপনাকে স্লিম লাগতেছে ভাইয়া। হ্যাঁ, ইউ আর রাইট, আসলে আমাকে স্লিম লাগতেছে। তো স্লিম লাগতেছে রে ভাই। আই মিন ব্যাগটা তো বড় কেন? ব্যাগটা তো বড়, এটা তো চায়নাতে গেছিলাম, চায়নাতে বিশাল বড় একটা ব্যাগ। এটা চায়না, বাট এটা হেভি না, এটা খুবই লাইট ওয়েট। বাট এটা খুব মজা লাগতেছিল আর কি। তো ইটস ইন্টারেস্টিং। ওকে, নেক্সট। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে এখানে, সবাই খুবই ভালো মানুষ, এবং সেখানে কমেন্ট এসেছে গাছের মধ্যে এই এলাচিটা এখানে কোনটা বুঝাইছে না, আমি তো এটা বুঝাইনি, বুঝতে পারিনি যে কোনটা এখানে এলাচিটা কোনটা। ওই তো সামনে যে ভাইয়াটা আছে মনে হয়, এফকে। হ্যাঁ, এফকে হচ্ছে এলাচি। আই থিংক সো, আই ডোন্ট নো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাচ্চির মধ্যে এলাচিটা আসলো, দ্যাটস ফানি, দ্যাটস এ ফানি কমেন্ট। ইউসুফ সামি, ইউ শুড বি এ স্ট্যান্ড আপ কমেডিয়ান। ওকে, গুড জব। নেক্সট ছবিটা অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, ওইখানে আপনাকে মুকুট টুকুট দিয়ে পড়ায় হচ্ছে রাখা হয়েছে, সেখানে আপনার মনে হয় 900K সেলিব্রেশন হচ্ছিল সেটা। এটা বেশ অনেকদিন। হ্যাঁ, সেইখানে একজন লিখেছে, মুরব্বি এইভাবে সব চেয়ারে বসতে নেই, পরে নয়তো ড্রাগন মামা উড়াই নিয়ে যাইবো। ড্রাগন মামা উড়াই নিয়ে যাবো? ভালো, উড়াই নিয়ে যাক, সমস্যা নাই, আই এম রেডি। আমি উঠতে চাই, আমি উঠতে চাই, যত উড়াবে কোনো সমস্যা নাই, আই এম রেডি। মুরব্বী বলতেছেন কেন? আমি তো মুরব্বী না, কোন দিক থেকে আমাকে কি বললেন এটা ভাই? আপনি তো মুরব্বী লাগে, জুনাইদ ভাই। আপনি বয়সটা বলে দেন তাহলেই তো হয়। আমার বয়স 18 বছর বয়স। 18 থেকে 20 রেঞ্জ আর কি, গেস করে ফেলেন। 18 থেকে 20। আমি এখনো হইই নেবি। নেক্সট হচ্ছে, কিন্তু এই পিকচারের সিনেমা কবে আসবে ভাইয়া? আপনার নামের এর অবস্থা কেন ভাই? আপনি একটা নাম এরকম করছেন, আপনার নামের স্পেলিং ঠিক হবে কবে ভাই? ওকে, একটা ছবি, সেখানে জমি জমা নিয়ে লেখা, এন্ড সেখানে লিখেছে বড় একটা কমেন্ট, ভাইয়া এই জমি তো কিনলেন ভালো কথা, যারা ইনভেস্ট করেছেন তারা এখানে কি হবে না হবে জানেন?
বিল্ডিং বা ইমারত যদি নির্মাণ করেন তাহলে ইমারত নির্মাণ আইন অনুযায়ী কি আপনার প্রজেক্টকে প্রজেক্ট করেছেন, নাকি যা হয় আর কি টাইপ, অথবা সেটা পরে দেখা যাবে টাইপ কিছু? ভাই অনেক লেখা লিখছেন ভাই, আমি বুঝিনি আপনার কথা কি বুঝেছে ইয়াসির আরাফাত ভাই। খুব মনে হচ্ছে যে ভালো কোয়েশ্চেন করছেন, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না, আমাদের কম বুঝি নাকি। ইমারত কি? ইমারত কি? বিল্ডিং এর বাংলা আই গেস। ও বিল্ডিং যদি নির্মাণ করতে, হ্যাঁ ঠিক মতো করবো, কেন উল্টাপাল্টা করে করবো? ইউ রিয়েলি ডাউট মি ম্যান, লাইক কেন উল্টাপাল্টা করে করবো? আমাদের অলরেডি কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে বছরের মধ্যে, দাওয়াত থাকলাম, চলে আসেন, সমস্যা নাই। নেক্সট কমেন্ট, আজকে একটা বিশাল ফাটাফাটি হইব, পুরান ঢাকার ভাষায় লিখছেন। এটার ক্যাপশন আপনি আমার ক্যাপশন কপি পেস্ট করছেন কেন? এই আহমেদ ইশাদ ভাই, আমি কপি, এটা আবার ক্যাপশন ছিল, ক্যাপশনটা আপনি জাস্ট মাইরা কপি পেস্ট, ইউর লেজি ব্রো, এরকম করলে তো হবে না। কি লিখছে? ঢাকাহি দিমো মতি মিয়া কি জিনিস? কি বুঝেছে? দেখাই দিমু মতি মিয়া কি জিনিস। ও ওইটার লাইন এটা কিভাবে কানেক্টেড? এটা হইতেছে যে, কারণ এটা হইতেছে ওর ডায়লগ আছে, আজ একটা বড় মানে ফাটাফাটি হইব। ও আচ্ছা আচ্ছা, আমি ওইটার কারণেই আমি ক্যাপশনে দিছি, তো ওই সাথে দেখাই দিব মতি মিয়া কি জিনিস। ক্রিয়েটিভ কমেন্ট। হ্যাঁ ক্রিয়েটিভ কমেন্ট, থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট, মজা লাগছে। ওকে নেক্সট, আমি এইভাবে ছবি তুলতে গেলে মনে হয় আমি কাঁদছি, কিন্তু আপনার ছবিটা সুন্দর আসছে। থ্যাংক ইউ ভাই, আমি একটা কোর্স লঞ্চ করবো যে কিভাবে ছবি তুলতে হয়, ইনশাআল্লাহ আমি সেখানে এনরোল করব। আসলে ঠিক আছে, দেখছেন সাইন আপ হয়ে গেছে, কিন্তু তাহলে প্লিজ সাইন আপ করে ফেলেন। ওকে নেক্সট কমেন্ট, তাকে ফল বিষয়ক উপদেষ্টা বানানো। আমি রাজি, গুড পয়েন্ট, লেটস ডু ইট, লেটস মেক ইট হ্যাপেন। মুরাবিদ ভাইকে, মুরাবিদ ভাই না, মুরাবিদ ইলহাম, মানে বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু ইউ ভাই অথবা বোন, আমি আসলে মনে হয় ভাই হবে হয়তো। হ্যাঁ আসলে পোলাগো লগা ছবি তুললেন না ভাই, কষ্ট পাইলাম। পোলাগো লগে ছবি তুললেন না ভাই? তো পোলাই তো ওখানে, ওই তো ছেলেরাও তো আছে, ছেলেরাও আছে, মেয়েরাও আছে। চশমা পড়তে হবে, চশমা পড়তে হবে ভাই, আপনার একটু প্রেসক্রিপশনটা ঠিক করে নেন ভাই। বুঝতে পারতেছি এখানে আছে নাকি, ও সাজ্জাদকে কি মেয়ে মনে করছে নাকি? আই ডোন্ট থিংক সো, রাইট? দ্যাটস স্ট্রেঞ্জ। আচ্ছা নেক্সট, আপনি ইন্ট্রোভার্ট হয়েও পডকাস্ট চালান, মাশাআল্লাহ, এটা আমারও কোশ্চেন। ইন্ট্রোভার্ট হয়ে পডকাস্ট চালা, আমি অ্যাক্টিং করি ভাই, এই জন্য আমি ভেরি গুড অ্যাক্টর। Yeah, thank you so much for the comment, but Samia Farin, I just want to prove to all the introverts, যে introverts হয়েও you can crack it. আপনার না সিক্স প্যাক বানানোর কথা ছিল, একজন কমেন্ট করছে। সিক্স প্যাক তো আছে আমার অলরেডি, আমার ভিতরে আছে, আমার জাস্ট লেয়ারটা উপরে একটা ফ্যাটের লেয়ার আছে, ওই লেয়ারটা চলে যাবে। হ্যাঁ সেখানে একটা রিপ্লাইও আসছে, গেঞ্জির নিচে 6 প্যাক আছে আমি দেখছি, মানে আব্দুর রাকিব দেখেছে। ও মানে যিনি হইছে গোয়েস্ট, সে লিখছে। হ্যাঁ এন্ড আরেকজন লিখেছে ফ্যামিলি প্যাকটা দেখেই মনে পড়লো চ্যালেঞ্জের কথা। আই সি হিমেল ভাই ইনশাআল্লাহ আছে, ডোন্ট ওয়ারি আছে। ওকে, ডিগ্রি ভার্সেস স্কিল কে জিতবে একটা ছবিতে লিখেছে, ভাইরে আমাদের বাপ মা এরে কেন বোঝান না আপনারা? বাপ মাকে কেন বোঝায় না? বাপ মাকে কেন বুঝান না আপনারা যে ডিগ্রি? আপনি করবেন কি শুনেন, আমি সারার ভাই, আপনি একদিন ক্যাজুয়ালি যদি টিভি থাকে ভাই, এমনি এটা ছেড়ে দিবেন, পডকাস্টটা ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে দিবেন, এমনি ক্যাজুয়ালি মনে করেন যে রান্নাঘর বা কিছু ছেড়ে দিবেন। নাইস ট্রিক, ঠিক আছে না? তাহলে ওদেরকে আপনাকে নিউরোলজিক্যাল একটা ব্যাপার শুনে এমনি বলতে হবে না, বাবা অনেক পড়ছি, তুই বাইরে এখন। ওকে নেক্সট কমেন্ট হচ্ছে, পুরান টপিক, দুইজনই সেম টপিকে অনেকবার বলেছেন, ডিগ্রি স্কিল বনাম না, বরং দুইটাই লাগে, নিউ কিছু আনেন। ওকে সাজেশন দেন, মাসুম রাব্বানি ভাই সাজেশন দেন যে কিনে কথা বলা যেতে পারে, সাজেশন দেন ভাই, তাহলে আমরা উই ক্যান ডু দ্যাট, সমস্যা নাই। আপনার সাথে আয়মান ভাইয়ার ছবিতে একজন লিখেছে, একজন হলো প্রেসিডেন্ট পুতিন, আরেকজন হলো কিম জং উন। ভাই শাকিল ভাই এটা কি বললেন ভাই? একদম প্রেসিডেন্ট পুতিনটা কে? এখানে পুতিন কে আর এখানে কিম জং উন কে? আমি কিম জং উন, ডোন্ট টেল মি যে আমি কিম জং উন, এরকম কোড পড়ে না আসলে একটু ছোট হতো তাহলে আসলে তো আমি বাট না, পুতিন বলতেছে এটা অনেক বেশি ক্রেডিট দিতেছে, পুতিন ইজ মোর কুল,
প্রেসিডেন্ট পুতিন ইজ মোর কুল। আচ্ছা না আমাকে পুতিনের মতো হইতে হবে, সিক্স প্যাক অ্যাবস আসতেছে তো তখন হয়ে যাবে আস্তে আস্তে তখন। বাট আই জাস্ট রিয়েলাইজ আসলে তো কিং জং এরকম কোট পড়েছে। আই জাস্ট রিয়েলাইজ দ্যাটস ফানি। সো রিয়েলি ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার মনে হয় এত মজা আমি কমেন্ট পড়ে কখনোই পাইনি, আজকে যতটুকুন পেলাম। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। এন্ড যদি কিছু বলতেন আমাদের দর্শকদের। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, ইটস সাচ অ্যান অনার। দীপ্ত টিভি আমাকে এখানে ইনভাইট করছে। সবসময় তো দেখি আমরা এখানে আমি কখনো মানে এই যে এরকম টাইপের, এটা আমার জন্য একটা হিউজ অনার ডেফিনেটলি। এন্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্য টিম, টু ইউ এন্ড এভরিওয়ান। এবং আপনাদের কোয়েশ্চেন্স গুলো খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আমি খুব মজা করছি, আমি খুব এনজয় করছি। আমার কাছে মনে হচ্ছে আপনাদের এগুলা থেকে কিছু মারবো আমি, মেরে টু সেন্স পডকাস্টে আমি দিয়ে দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যদি টু সেন্স পডকাস্ট না দেখে থাকেন, আপনারা প্লিজ টু সেন্স পডকাস্টটা দেখবেন। ইনশাল্লাহ বিজনেস কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি, আপনারা দেখে অনেক উপকৃত হবেন বলে আমি আশা করি। আর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো কিছু একটা করতে পারি। যদি কখনো কোনো ফিডব্যাক থাকে প্লিজ আপনারা আমাদেরকে ফিডব্যাক দিতে পারেন। উই উড লাভ টু হিয়ার ইউর ফিডব্যাক, যে আমরা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি, বিকজ দেয়ার ইজ অলওয়েজ রুম ফর ইমপ্রুভমেন্ট। দ্যাটস ইট। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আই হোপ আপনারা সবাই শোটা এনজয় করেছেন, এবং অ্যাজ ইউজুয়াল নেক্সট শোতে আমি নিয়ে আসবো আরেকজন গেস্টকে। ততদিন পর্যন্ত কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, অ্যান্ড আশেপাশের মানুষকে ভালো রাখতে হবে।